মানুষ প্রেমে পড়ে তার রূপ, সৌন্দর্য, ফিগার, চোখ, হাসি, টাকা পয়সা দেখে। কিন্তু আমি এমন একটা মানুষ যে কিনা একজনের ডায়েরি পড়ে প্রেমে পড়েছি, তাও আবার তার নিজের লাভ স্টোরি পড়ে। না তাকে কখনো দেখেছি, না তার সাথে কথা বলেছি। তার ডায়েরিতে কোনো নাম্বার নেই যে যোগাযোগ করব। কলেজ থেকে আসার সময় ডায়েরিটা পেয়েছিলাম। পার্সোনাল জিনিস ভেবে প্রথম প্রথম পড়ে দেখিনি, এবং যেখানে এই ডায়েরি পেয়েছিলাম সেখানে গিয়ে মনে মনে তাকে খুঁজেছিলাম, কিন্তু পাইনি। তাকে না পেয়ে পড়তে শুরু করি, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে জানতে পারিনি। ঝগড়া হয়েছে, মেয়েটার বিয়ে ঠিক, তারপর কি হলো এটা লেখা নেই। তবে দুজনের লাভ স্টোরি অনেক সুন্দর ছিল, একে অপরকে খুব ভালোবাসে। ছেলেটার ভালোবাসা দেখে এই যে তাকে না দেখেই প্রেমে পড়লাম, আমাকে তো সব বোকাই বলবে। বলবে কি, আমাকে তো বোকা বলে, আমার ফ্যামিলির সবাই বলে, আমার বান্ধবীরা বোকা বলে। কিন্তু আমি বোকা না, আমি বিশ্বাসী, সহজ সরল। জীবনটা পার করেছি পড়াশোনা করি, প্রেম করার সময় পাইনি। সত্যি বলতে, আমি দুয়ারে প্রেম আসলেও আমি বাসায় ছিলাম না। আমার বোকা বোকা স্বভাবের কারণে কেউ আমাকে পাত্তাই দিত না। আমি রসে, বাবা মায়ের দুই মাত্র সন্তান। আমি ছোট, এবং বড় একজন ভাই আছে, তার বিয়ে হয়ে গেছে এবং তার একটা ছেলে আছে। বাবা মা দাদি দিয়ে মোট 7 জনের ফ্যামিলি সদস্য। আমি একজন কলেজ স্টুডেন্ট, মাস্টার্স পড়ি। আঙ্কেল, আকাশকে পাওয়া গেছে রাস্তার ধারে শুয়েছিল। এই উঠে এখানে এমনভাবে শুয়ে আছিস কেন? অ্যাঁ, কেন? যদি না উঠিস তাহলে লাঠি দিয়ে তোকে পেটাবো। কেন? আমাকে মারবি কেন? আমি এখানে শুয়ে থাকবো শর্তই, না হলে কামড়ে দেব। উঠবি না সত্যিই মারব? আঙ্কেল, আপনারা ফায়ার সার্ভিসের অফিসের সামনে তাড়াতাড়ি আসেন। কেমন কি বলছে বুঝতেই পারছেন, আপনারা ছাড়া এর কেউ নিয়ে যেতে পারবে না। দেখে রাখো, আমরা এখনো আসছি। কী অবস্থা করেছিস নিজের, তোকে দেখে অনেক মায়া হয়। কবে তুই সুস্থ হবি? কবে যে আবার তোর সাথে ঘুরবো ফিরবো? এই অবস্থার জন্য যে দায়ী তার উপর আমার অভিশাপ। 1.5 বছর পর। এই 2 বছর কোথায় ছিলি? কি করেছিস না করেছিস মনে পড়ছে? কেন? কি করেছি আমি? তোর কিছুই মনে পড়ছে না? না লজ্জায় বলতে পারছিস না কোনটা? তবে আলহামদুলিল্লাহ তুই এখন সুস্থ আছিস। তুই, আব্বু আম্মু ভাইয়া কী সব বলিস? বুঝি না, আমার আবার কি হয়েছিল? তোর মস্তিষ্কের বিকৃতি হয়েছিল। শালা পাগলা রাস্তায় শুয়ে থেকেছে, তারপর আরও কত কি। তার বিচ্ছেদ সহ্য করতে পারিনি। তুই তো জানিস আমি মৌকে কতটা ভালোবাসতাম। এই 2 বছরে হারে হারে টের পেয়েছিলাম। টানা 1.5 বছর ঘর বন্দি ছিলি। তোকে ডাক্তার, কত কবিরাজ দেখানো হয়েছিল, তুই কল্পনাও করতে পারবি না। আমি তোর ফ্যামিলি কত কি করেছি তুই কল্পনাও করতে পারবি না। তুই ডিপ্রেশন এতটাই চলে গেলি যে তোর মস্তিষ্কের বিকৃতি ঘটল। তখন তুই একবারে চুপচাপ হয়ে গেছিলি, কোনো কিছু বলতি না। তবে তোর হাত ধরলে হয় কামড়ে দিতে অথবা মেরে দিতে। তুই তো 5 দিন নিখোঁজ হয়েছিলি। তোকে কোথায় পেয়েছিলাম জানিস? ফায়ার স্টেশনের কাছে, তা আবার ওখানে শুয়েছিলি। মৌ কেমন আছে? যদি ওর কথা বলিস তাহলে তোর যে কি করব নিজেও জানি না। এখন বাচ্চা হয়ে সুখে সংসার করছে। ও আচ্ছা, আমার ডায়েরিটা কোথায় আছে? আমি কিভাবে বুঝবো? তোর জিনিস তুই জানিস। আমি আমার ডায়েরি খুঁজে পাই না, কোথায় রেখেছি মনে পড়ে না। তোর জীবন থেকে 1.5 বছর অতিবাহিত হয়ে গেছে। এখন কি করবি তুই? আমি এবার অনার্স শেষ বর্ষে। 1.5 বছর হোক কিংবা 2 বছর হোক, কথা হচ্ছে সময় জীবন থেকে হারিয়ে গেছে। এই সময়টুকু হারিয়ে গেলেও এখন কিছু করার নেই। সেকেন্ড ইয়ার থেকে আবার পড়াশোনা শুরু করে দে। সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ার হবে? 2য় বর্ষের পরে তো এইসব কিছু হয়েছে। জুনিয়রদের সাথে ক্লাস কেমন দেখাবে না? পড়াশোনায় এইগুলো বললে চলবে না। তোরে কেউ বলেছিল প্রেম করতে? আর তোর সময়গুলোকে নষ্ট করিস না। এবার কামব্যাক কর ভাই। সামনে জীবনের অনেক সময় পড়ে আছে। ভবিষ্যৎ নষ্ট করার তো কোনো মানে হয় না, তাই না? কারোর জন্য কি কারোর জীবন থেমে থাকে? সময় চলছে তার আপন গতিতে, কারোর জন্য থেমে নেই। যাব আর কয়েকদিন পর থেকে। ভালোবাসা জীবনে বারবার আসে,
তবে সত্যিকারের ভালোবাসা জীবনে একবারই আসে। সত্যিকারের ভালোবাসা তো সেহরির ফুরিয়ে যাওয়ার সময়ের আগ মুহূর্তে খাওয়া পানির শেষ বিন্দুর মতো, যার পরে আর খাওয়া যায় না। তেমনি সত্যিকারের ভালোবাসা একবার হবার পর দ্বিতীয়বার আর হয় না। ভালোবাসায় দ্বিতীয় বা তৃতীয় বলে কিছু হয় না, ভালোবাসা একবারই হয়। তোমার নানির হেডা, তোমার প্রেম জায়গা মতো ভরে দিব শোনা। যদি তুই আর একবারও ওই খানকের নাম আমার সামনে নিস তাহলে তোর আন্ডায় মেরে তোর আন্ডা ফাটিয়ে দিব। আহা, এমনভাবে রেগে যাচ্ছিস কেন? রেগে যাচ্ছিস কেন তাই না? তোমার কারণে কতটা তাপ পোহাতে হয়েছে সেটা হারে হারে টের পেয়েছি। আর কিছু করতে হবে না সোনা, চল বাজার থেকে চুলদারি ছোট করে আসি। চুল বড় দাড়ি বড় কেমন জানি জঙ্গলি মনে হচ্ছে। নিচেরগুলো বড় হয়নি। চুপ যা শালা। দুজনে একসাথে বাজারে এলাম, এসে সেলুনে এসে চুলদারি সাইজ করে একটু বাজার ঘুরে বাসায়। আম্মু, আপনার ছেলে তো হিরো হয়ে ফিরেছে, মনে হচ্ছে তামিল মুভির হিরো। মজা করো আমার সাথে, করো, কিছু বলবো না। এখন তো তোমারই দিনকাল যাচ্ছে, সুযোগ পেলেই খোঁচা দিচ্ছ। শুনতে থাকো, যত শুনবো ততই তোমার জন্য ভালো। আচ্ছা শোনো, আর 12-13 বছর অপেক্ষা করো, মৌয়ের মেয়ের সাথে তোমার বিয়ে দেব। মাকে বিয়ে করতে পারো না তো কি হয়েছে, ওর মেয়েকে বিয়ে করবা। ভাবি, এইসব মজা একদম ভালো লাগে না। ওরা বোঝে না ওদের এমন কথাগুলো কতটা কষ্ট দেয়, ভেতরটা কীভাবে ভেঙে যায়, কতটা খারাপ লাগে তা বলার মতো ভাষায় কখনো কখনো থাকে না। তবুও চুপচাপ সহ্য করে খেতে ডাকলো, তাই সব ব্যথা গোপন করে উঠে খেতে এলাম, যেন কিছুই হয়নি। অথচ ভেতরে যেন এক একটা শব্দ হাজারটা কাঁটার মতো বিঁধে রয়। বৌমা, হাঁড়িটা নিয়ে আসো তো। হাড়ের কালি দিয়ে আমার ছেলের কপালে একটা টিপ দিয়ে দিই, যেন কারো নজর না লাগে। আমি কি চুলদারি সাইজ করে ফুল করে দিয়েছি? না, ভুল করতে যাবি কি জন্য? তাহলে তোমরা এমন করে বলছো কেন? না, আমার তো মনে হচ্ছে ভুল করে ফেলেছি। এখন কেমন একটুতেই রেগে যাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, আর কিছু বললাম না। পড়াশোনা কি আর করবি? তো আর কি করব? সারা জীবন তো বসে বসে খাওয়াবা না, তাই না? পড়াশোনা করতে হবে, জব করতে হবে। বিয়ে করবা না? থামো তো তুমি। যদি কয়েক বছর আগে এইসব ভাবতো তাহলে কতই না ভালো হতো। ওর এইরকম অবস্থা হতো না। কিছু বললে আমাকে চুপ করে দিচ্ছেন, কিন্তু আপনি ঠিকই খোঁচা দিয়ে কথা বলছেন। এটা কিন্তু মোটেও ঠিক নয় আম্মু। হায় আল্লাহ, আমি কাদের সাথে বসবাস করছি? না, মেসে থাকবো, ওটাই আমার জন্য ভালো হবে। তোমার এসব সহ্য করার ক্ষমতা আমার নেই। আচ্ছা ঠিক আছে, আর কেউ কিছু বলবে না। তোকে বাসা ছেড়ে মেসে থাকাও লাগবে না। সাথী, তুমিও আর কিছু বলবে না। আম্মু, আপনি বলেছেন আর আমি আপনার কথা শুনবো না, সেটা কি করে হয়? আচ্ছা ভাই, তোমাকে কোথাও যাওয়া লাগবে না, আর রাগ করিও না। কিছু না বলে খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। পরের দিন। ম্যাম দাঁড়ান। জি বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ছেলে পেলেন কাজ দেখেছো? আগে সালাম দিতে হয়, তারপরে অন্য কথা, কিন্তু না, আগে কথা তারপরে সালাম দিচ্ছে। জি, বলেন কি বলবেন? আপনি গতকাল একটা পোস্ট দিয়েছিলেন ফেসবুকে, ডায়েরিটা আমাকে দেন। মানে এই ডায়েরি আপনার? না, আমার ফ্রেন্ডের। আপনি ডায়েরিটা আগামীকাল নিয়ে এসে আমাকে দিবেন। কি প্রমাণ আছে এই ডায়েরি আপনার ফ্রেন্ডের? আপনি বলবেন আর আমি দিয়ে দেবো। কি প্রমাণ চান? আপনি যদি ডায়েরি পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন আমার ফ্রেন্ডের ওই ডায়েরি। ছেলের নাম আকাশ, মেয়েটা ওর গার্লফ্রেন্ড মৌ। আপনার আর কি প্রমাণ চাই? শেষ পর্যন্ত কি হয়েছে? আপনার ফ্রেন্ড কোথায়? ডিপ্রেশনে মস্তিষ্কের বিকৃতি ঘটে প্রায় 2 বছর উন্মাদ হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এমন কেন হয়েছিল? সরকারি চাকরিজীবী ছেলে পেয়ে চলে গেছে। আমিও ভেবেছিলাম যে হয়তো মৌকে তার পরিবার জোর করে বিয়ে দিচ্ছিল, কিন্তু ভেতরের গল্প অন্য কিছু। সে নিজে পছন্দ করে নিজের ইচ্ছে বিয়ে করেছে। তার পরিবার তাকে বিন্দু পরিমাণে জোর করেনি। হ্যাঁ, তাহলে ডায়েরিতে যে ভালোবাসা প্রকাশ করা হয়েছিল সেগুলো মিথ্যে? কোরআনে আছে শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। আবার কোরআনে এটাও বর্ণিত আছে নিশ্চয়ই মেয়েদের চক্রান্ত অনেক ভয়ানক। তাহলে বলছেন মেয়ে মানুষ কতটা ভয়ঙ্কর? সব মেয়ে কি একই রকম?
এর জবাব আছে, কিন্তু আপনাকে দিবার ইচ্ছে আমার নেই। আপনি আমাদের ম্যাম, সম্মানিত একজন টিচার। ডায়েরিটা আমাকে আগামীকাল দিয়ে দিবেন, তাহলেই হবে। দিয়ে দেবো, কিন্তু যার ডায়েরি তাকে দেবো। আপনার ফ্রেন্ড কোথায়? বাসায় আছে, কিছুদিন পর থেকে কলেজে আসবে। আচ্ছা ঠিক আছে, তাকেই দিন। হুম, আমি তো ভেবেছিলাম দুজনে হয়তো এখন সুখী সংসার করছে। মনে মনে কত প্রশংসা করেছি। ভাবলাম এটাই হয়তো সেই জুটি যাদের দেখে মানুষ একটু হিংসে করে, একটু অবাক হয়, বলবে এত সুন্দর সম্পর্ক। যাকে নিখুঁত ভেবেছি, যাকে সত্যিকারের মনে করেছি, সেই মেয়েটাই শেষ পর্যন্ত ধোঁকা দিয়ে দিল। যাদের ভালোবাসা নিয়ে আমি এতটা নিশ্চিন্ত ছিলাম, তারাই শেষে আলাদা পথ বেছে নিল। সম্পর্কের হাসি, ছবি, গল্প সবই হয়তো শুধু বাইরে থেকেই সুন্দর দেখায়, ভেতরে কি আছে সেটা কেউ জানে না। ভাবলাম কি আর, শেষ পর্যন্ত হয়েছেটা কি। কয়েকদিন বাসায় কাটিয়ে আজকে প্রথম কলেজে এলাম। এসে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বললাম। তারপর থার্ড ইয়ারে ক্লাসে এসে বসলাম। জুনিয়রগুলো কথা বলাবলি করছে। ছিল জুনিয়র, এখন হয়ে গেল ক্লাসমেট। কি আজব কথা মাইরি। এই যে সিনিয়র, আমাদের ক্লাসে কি জন্য আসা হয়েছে? 1 বছর কোথায় গায়েব হয়েছিলেন? বিদেশে গিয়েছিলাম কামলা দিতে, তারপর চলে এসেছি। ভাবলাম পড়াশোনা করা প্রয়োজন, তাই আবার থার্ড ইয়ারে এসে ভর্তি হয়ে গেলাম। বুঝলাম, প্রথম সেমিস্টার শেষ। এখন আপনি কোথা থেকে কি পড়বেন? পড়তে পারবো, আপাতত পাশ করে চতুর্থ বর্ষে ভর্তি হতে পারলেই হলো। এই বছর খারাপ হলেও কিছু করার নেই। আমার থেকে নোট নিতে পারেন। তাহলে তো ভালোই হয়। আপনাকে দেখে ক্রাশ খেয়ে গেছি। আপনি সিঙ্গেল আছেন? না, আমার বাসায় বউ আছে এবং একটা ছেলেও আছে। সত্যি বলছেন না মিথ্যে বলছেন? আপনার ঠোঁটের কোণে হাসি দেখে মনে হচ্ছে মিথ্যে বলছেন। আপনার নোট লাগবে না, আপনি এখান থেকে গেলে ভালো হবে। আমার এইসব ভালো লাগে না। রেগে যাচ্ছেন কেন? এত রেগে যাবার কি আছে? আগামীকাল নোট নিয়ে আসবো। তার প্রয়োজন নেই। আমি যা পারবো পড়ে পরীক্ষা দেব। আপনার কোনো প্রকারের সাহায্য আমার লাগবে না। বেটা এমন রাগে ছিল না তো। আর কিছু বলার আগেই চলে যাই, পরে কথা বলবো। মনে হচ্ছে সব কিছু মিথ্যে বলছে। এই 2 বছরে ছিল কোথায়? জেনে যাব। ঘন্টা পড়েছে, তাই সব একে একে ক্লাসের ভিতরে প্রবেশ করতে লাগলো। আমাকে ওদের ক্লাসে থাকতে দেখে মনে হচ্ছে অবাক হচ্ছে। অবাক হবে না কেন? থাকবো ফোর্থ ইয়ারের ক্লাসে, সেখানে বসে আছি থার্ড ইয়ারের ক্লাসে। ভাইয়া, আপনি আমাদের ক্লাসে বসে আছেন কেন? থুর বেটা, আমি তোদের আজকের পর থেকে ক্লাসমেট। তোদের সাথে ক্লাস করব, তোদের সাথে আড্ডা দিব। এতদিন আমাকে কলেজে দেখেছিস? না, এতদিন কোথায় ছিলেন? চাকরি না প্রবাসে? প্রবাসে। ও বাদ দে, বড় ভাইয়ের চোখে না, বন্ধুর চোখে দেখবে। এখন স্যার ক্লাসে আসবে, গিয়ে চুপচাপ বস। সামনে এসে বসেন। পিছনে বসে আছেন কেন? আমাদের সাথে সামনে এসে বসেন। যা তুই, আমি এখানে ঠিকঠাক আছি। ক্লাসের স্যার আসবে, ক্লাসে মন দে। শহীদ চলে গেল, আমি চুপচাপ বসে থাকলাম। স্যার এলো, ক্লাস করিয়ে চলে গেল। টিফিন পিরিয়ডে বসে আছি, তখন একজন মেয়ে এসে সামনে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম? মানে এটা ম্যাম আমাদের? তাহলে ক্লাসের সবাই এই ম্যামের কথা বলছিল। দেখলাম ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে সামনে ধরলো। ডায়েরিটা খুব চেনা, ভালো করে চেনা। উঠে ওনার থেকে তাড়াতাড়ি নিয়ে দেখতে লাগলাম। এতদিন থেকে এই মেয়ের কাছে আমার ডায়েরি ছিল। এমনভাবে দেখার কিছু নেই, আমি কিছু করিনি। যবে থেকে এটা পেয়েছি আমার ব্যাগের ভিতরেই আছে। এটা আপনার কাছে কিভাবে গেল? আপনি কোথায় পেয়েছেন? কলেজের বাইরে নিম গাছের নিচে পেয়েছিলাম। ওখানে কিভাবে এলো তা তো বলতে পারবো না। আপনি কি এটা পড়েছেন? না, আসলে পড়েছি, কিন্তু ডায়েরি পড়ে আপনার প্রেমে পড়ে গেছি। সত্যি বলছি, কোনো মিথ্যে নেই। কিন্তু কেন, কিভাবে? দেখেন, আপনি এটা পড়ে মোটেও ঠিক করেননি। বাই, গেলাম। ম্যাম চলে গেল। আমি তহিদুলের দিকে দেখছি, আর তহিদুল আমার দিকে। বিষয়টা কেমন হয়ে গেল। আমিও তো ভাবছি বিষয়টা কেমন যেন হয়ে গেল, একবারে মাখো মাখো। বাদ দে, এইসবে আর এখন কিছুই আসে যায় না। মানুষ মানুষকে পছন্দ করতেই পারে, ভালোবাসতেই পারে। বিষয়টা তাহলে এমন? ঠিক ঠিক। কিরে, নতুন ক্লাস কেমন লাগে? ভালোই লাগে, তবে জুনিয়ররা এখন ক্লাসমেট। এই তিথি মেয়েটা জ্বালিয়ে মারছে। মেয়েটা অনেক সুন্দর না? ক্রাশ খাবার মতো।
তিথি তো ক্লাস টপার। তো কি হয়েছে? আল্লাহ তোর চেহারা খান দিয়েছে মাশাআল্লাহ, মেয়েরা কেন পছন্দ করবে না। সব থেকে বেশি অবাক করেছে ম্যাম, তোর ডায়েরি পড়েই তোর প্রেমে পড়ে গেছে। বালসাল কি এমন লেখা আছে যে সেগুলো পড়ে প্রেমে পড়লো? ফাইজলামি কর। এমন কিছু পেয়েছে বলেই তো প্রেমে পড়েছে, না হলে কি প্রেমে পড়ে? কী লেখা আছে সেটা জানি, ওগুলো মানুষে পড়ে। সেটাই সেটাই। দুজনে একটু বসে থেকে চলে এলাম যে যার ক্লাসে। বাসায় যাবার সময় ভাই, ওই ম্যামের নজর ভালো না, ক্লাসে থাকাকালীন কেমন নজরে দেখছিল। এইটা কোনো কথা হলো? ওটাই কথা, বেটি অনেক নটি গাল, নজর ঠিক না। আরে দাঁড়ান দাঁড়ান, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। দুইজনে দুই ক্লাসে কেন? বলেছি না কি কারণে, তারপরে জিজ্ঞেস করার কারণ তো খুঁজে পেলাম না। আপনি এখন একটুতে রেগে যাচ্ছেন কেন, এমন পরিবর্তন? কিছু না বলে চুপ করে রইলাম। ওরা দুজনে কথা বলছে। বাইকের কাছে এসে উঠে দুজনে চলে এলাম বাসায়। আমার বাইক না, তহিদুলের। বাসায় এসে ফ্রেশ হয়ে ওষুধ খেয়ে দিলাম ঘুম। বান্ধবী, এবার বিয়ে কর। আর কতদিন এমন একা একা থাকবি? কষ্ট হয় না একা থাকতে? আমাদের তো একদিন পাশে না থাকলে চলেই না। এই জন্য তোকে ফোন দিই না। ফোন দিলেই বিয়ে বিয়ে করে মাথা খাস। বিয়ে করেছি ভালো করেছিস ভালো কথা, সুখে সংসার কর না। আমাকে নিয়ে টানাটানি করার কি আছে ভাই? কি সুখ শান্তি তুই বুঝবি না রে বান্ধবী। আদর করে ভালোবেসে যখন কপালে চুমু এঁকে দেয় তখন কত যে ভালো লাগে। যখন ভালোবেসে বকাঝকা করে তখন কত ভালো লাগে। সব থেকে ভালো লাগে তাকে জ্বালাতে। তুই কি চুপ থাকবি এবার? কবে বিয়ে করবি? বয়স তো 26 ছুঁই ছুঁই। আমাদের এই বয়সে কারো একটা কারো দুটা করে বাচ্চা, আর তুই এখনো বিয়ে করিসনি। থু। সময়কাল তোদেরই যায় বলেনি। বাসায় ছেলে খুঁজে চিন্তা করিস না, বিয়ে হয়ে যাবে। যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শি চোখে ঘুম নেই। কে বলেছে এনজয় করিনি? সবার লাইফস্টাইল কি একই রকমের? সবাই কি একই রকমের ফিল করে? এক এক মানুষের অনুভূতি এক এক রকম। জীবনে এনজয় করলিটা কি? না করলি প্রেম, না করলি কোনো এনজয়। বই পোকা, সবসময় বইয়ে মুখ গুজে রাখলি। এক এক মানুষ এক এক রকম ভাবে তার লাইফ এনজয় করে। আমিও করেছি, আমিও প্রেম করেছি, আমিও ভালোবেসেছি, আমিও চেয়েছি কিন্তু পাইনি। প্রেম মানে তো পাওয়া নয়, প্রেম মানে চেষ্টা করা, অপেক্ষা করা, হারিয়ে ভেতরে ভেতরে তার জন্য বেঁচে থাকা। নিজের সেরা অনুভূতিটাও ভুল মানুষের হাতেই দিয়ে ফেলেছি, আর সেটাই হয়তো আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা। হ্যাঁ, তুমি বইয়ের প্রেমে পড়েছো, শুধু বই চেয়েছো। তোমার লাইফে ব্যাডা মানুষ, এটাও শুনতে হবে। কল্পনাতেও আসবে না। আমার মনে হয় তুই লেসবিয়ান। ছি, তোরা কুত্তা! আমি যা নয় তা অপবাদ দিবি না। আমি প্রেম করিনি বলে যে আমি এই সেই এমন না। প্রেম যেদিন আমার বাসায় এসেছিল সেদিন আমি বাসায় ছিলাম না, তাই আমার জীবনে প্রেম নেই। তোকে একটা ডায়েরির কথা বলেছিলাম না, মনে আছে? অবশেষে ডায়েরির মালিককে খুঁজে পাওয়া গেছে। সেটা বেশ হ্যান্ডসাম আছে রে। তোর মুখ থেকে এমন কথা শুনছি, বিশ্বাস হচ্ছে না নিজের কানকেও। তোর কি বুড়ো বয়সে ভীমরতি জাগলো? আমি বুড়ো মানে? এই কুত্তা, আমার বয়স কত যে আমি বুড়ো বলিস? আর প্রেম করার বয়স আছে নাকি? না, তা থাকবে কেন? ছেলে কি করে? বিয়ে কি হয়ে গেছে? বান্ধবী, সেটা আমার স্টুডেন্ট। মামুন লায়লা, কি প্রেম কাহিনী! জমি ক্ষীর হয়ে গেছে। নে, তোরাই তো মজা করবি, তোদেরই তো সময় যাচ্ছে। সিঙ্গার আছে? সন্ধ্যায় দুপুরে চুপচাপ করে বসে আছে, ভালো লাগছে না কিছুই। কেমন যেন মনের ভিতরটা করছে, জীবনটা কেমন যেন লবণ ছাড়া তরকারির মতো লাগছে। চল দুজনে একটু হেঁটে আসি। দুজনে উঠে হাঁটতে শুরু করি। ঘুরে ফিরে রাতে বাসায় ফিরলাম। তোর জন্য একটা ছেলে দেখেছি, আশা করি এইবার তোর পছন্দ হবেই হবে। ছেলে? কিন্তু আব্বু, আমাকে বিয়ে দেওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছো কেন? বোঝা হয়ে গেছে নাকি? বিষয়টা এমন নয়, বিষয়টা হচ্ছে মানুষের কথার ভার। তোকে নিয়ে কত কি কমেন্ট করে জানিস তুই? আমি তো সেগুলো সহ্য করতে পারি না। বাবা হয়ে কিভাবে সহ্য করব? কিন্তু আব্বু এমনভাবে হুটহাট করে বিয়ে? তোর কি কারোর সাথে রিলেশন আছে বা কাউকে পছন্দ করিস? থাকলে বল। না, আসলে রিলেশন নেই,
কিন্তু একজনকে অনেক পছন্দ করি। কিন্তু আপু, একটা প্রবলেম আছে। কিভাবে তোমাকে প্রবলেমটা বলি সেটাই তো বুঝতে পারছি না। বলতে তো আমারই কেমন কেমন যেন লাগছে, বলা ঠিক হবে কিনা সেটাও বুঝে উঠতে পারছি না। এমন কি প্রবলেম যে বলতে পারছিস না? এমন বললে তো হবে না, না বললে বুঝবো কিভাবে? আসলে আপু, হয়েছে কি, আমি যাকে পছন্দ করি সে আমার থেকে বয়সে ছোট, আমারই স্টুডেন্ট। এটাই প্রবলেম, তাই বলতে ইতস্ত বোধ করছিল। এটা কিভাবে সম্ভব? আচ্ছা ঠিক আছে, তুই সংসার করবি, তুই থাকবি, কিন্তু বিষয়টা কেমন দেখায় না? যেখানে ছেলে তোর ড্রাইভার বহন করবে সেখানে তোকে করতেই হবে। বিষয়টা একদম উল্টো হয়ে যায় না? এটা কি ঠিক হবে? তাই বলতে পারছিলাম না। তোমরা তো আমাকে খারাপ উপদেশ দিবা না, বা আমার খারাপ হোক এমনটাও কিছু চাইবে না। ওকে তোমরা, যাই হোক, ওকে মানে তোমরা যেখানে বলবে সেখানেই বিয়ে করে নেব। হুম, আপাতত 1 মাস দেরি করি। তোর ভাইয়া ভাবি 1 মাস পরে ছুটি পাবে, তখন না হয় এগুলো দেখা যাবে। তবে ছেলে খুঁজতে থাকি, ছেলে খুঁজে পাওয়া এত সহজ না। হুম, আমার ভালোবাসা তো একতরফা, শুধু আমার দিক থেকে জন্ম নেওয়ার নিঃশব্দ এক অনুভূতি। কিন্তু ভালোবাসা এমন জিনিস না যে শুধু আবেগ দিয়ে ভালোই ভাবলেই হবে, যেখানে বিবেকও দরকার। ও ছেলে আমাকে পছন্দ করবে কি না তার তো কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা তো আরও দূরের কথা। তাই মন খারাপ হলেও, বুকের ভেতরে সেই মৃদু ব্যথা টের পেলেও সত্যিটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তবুও আশ্চর্যভাবে এই ব্যথাটাই যেন ভালো লাগছে, অনুভব তো করছি, এটাই আমার কাছে অনেক। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি আমার কিছু করার নেই, নাকি ভয়ের কারণে আমি সব কিছু থেকে পালিয়ে যেতে চাইছি? আসলে ভয়টা কিসের? প্রত্যাখ্যান হবার, নাকি নিজের অনুভূতি ভুল প্রমাণিত হওয়ার? ভালোবাসা মানেই কি পাওয়া, নাকি ভালোবাসা মানেই কাউকে নিঃস্বার্থভাবে মন থেকে চাওয়া? ভালোবাসলে কি পেতে হবে? খাওয়া বাদ দিয়ে সব কি ভাবিস? ভাববার অনেক সময় আছে, এখন খেয়ে নে। না, কিছু না আব্বু। তোর পাগলের মতো না দেখে না বুঝে মন দিয়ে বসে আছি, এমনি এমনি আমাকে মাথা মোটা বলা হয় না। আরে বাবা, খেয়ে নে। এমনভাবে খাওয়া, নাড়াচাড়া করিস কেন? দাদি, তুমি বললে নাকি মজা করো আমার সাথে? তোমারই তো সময়। আপু, আমার একটা বাইক লাগবে। যদি একটা বাইক দিতেন তাহলে অনেক ভালো হতো। এখন তো দিতে পারবো না, তোর পিছনে অনেক টাকা খরচ হয়ে গেছে বাপ। এখন সব কিছু ঝেড়ে ছুড়ে তোকে বাইক দিয়ে দিলে কিভাবে হবে বল? এত বড় সংসার চালাতে হবে না? আর বছর পরে তোকে বাইক কিনে দিতে পারবো, এর আগে না বাপ। আচ্ছা ঠিক আছে। সবার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করে রুমে এসে ঘুম দিলাম। পরের দিন কলেজে। এই নেন নোট, সব সাবজেক্টের নোট আছে। প্রয়োজন ছিল না এসবের, এগুলো আবার ফেরত দেওয়া লাগবে নাকি? তো ফেরত দেবেন না? এখন পড়ার জন্য দিলাম, কয়েক মাস পর আবার নিয়ে নিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরে ফেরত দিয়ে দেব, অথবা আমি ফোনে ছবি তুলে রেখে দেব। বাই বাই। তিথি চলে গেল। আমি চুপচাপ বসে থাকলাম। বেশ কিছুদিন কেটে গেল। সত্যি ওই ম্যামের নজর ভালো না, আমার দিকে কেমন নজরে তাকিয়ে থাকে। যুগ পাল্টেছে কিনা। ম্যামকে সামনে পেয়ে বললাম, ম্যাম এটা কিন্তু মোটেও ঠিক না। আমি আবার আপনার কি করলাম? কেমন কেমন নজরে তাকিয়ে থাকেন, আপনার নজর খারাপ, আপনি ভালো মানুষ না। আমার নজর খারাপ? এই ছেলে কি সব বলেন? হ্যাঁ, মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে, কিন্তু আপনার মাথা, আপনার নজর একদম ঠিক নেই। আমি আপনার ছোট ভাইয়ের মতো, সেখানে আপনি কেমন করে যেন তাকিয়ে থাকেন। আপনার ঘরে বাপ ভাই নেই? বাপ ভাই আছে, কিন্তু বর নেই, বরের প্রয়োজন। ছি ছি, এটা আমার স্টুডেন্ট, কিন্তু আমি এইসব কি বলে যাচ্ছি? আচ্ছা, দেখবো না। ম্যাম চলে গেল। আমি বোকার মতো তাকিয়ে থাকলাম। বুঝলাম সামনাসামনি কথা বলতে পছন্দ করে, যা বলে সরাসরি বলে, কিন্তু এইসব কিছুতে আমার কিছু যায় আসে না। দূর দূর, জীবনটা পাঞ্জা হয়ে গেছে। নওশাদ, কি সব পড়িস? সে তো স্টুডেন্ট হয়, কিভাবে এইসব বলতে পারিস? লোকজন জানাজানি হলে কি বলবে? তোকে তো খারাপ বলবে। লোকজনের কথায় কি আসে যায়? অবশ্য ভালোবেসে কলঙ্কিত হতে না পারলাম, তাহলে ভালোবাসা কিভাবে হলো? না, অনেক কিছু আসে যায়। আমি টিচার, আমার একটা সম্মান আছে, আমার বাবার সম্মান আছে। এসব উল্টাপাল্টা ভাবছি আমি। ম্যাম পাগল হয়েছে। আমার মনে হয় ওনার মাথার তার কাটা। ওখান থেকে ক্লাসে সন্ধ্যায়
তাহসান, কেমন আছিস? আয় বস, চা খা। এই মফিজ, চা দে আর একটা। অনেক দিন পর দেখা, কি মনে করে এইদিকে? আসলাম কাজে। তোর কি বিবাহযোগ্য ছেলে আছে? মানে ছেলের বাবারা এমনভাবে মেয়ে খুঁজে, আর সেখানে উল্টো তুই তোর মেয়ের জন্য ছেলে খুঁজিস? হ্যাঁ, মানে আমার মেয়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তাই এমনভাবে ছেলে খুঁজছি। ঘটককে বললেই তো কত ছেলে হাজির করে দিবে। তোকে এমনভাবে কেন বললাম? তোর ছেলে আছে দেখেই তো বললাম, তাই না? বাইরে ছেলে দেখলে ঘটককেই গিয়ে বলতাম, তোকে না। আরে আমার ছেলে আছে ঠিক আছে, কিন্তু সে বিবাহযোগ্য না। না মানে বয়স হয়েছে, কিন্তু এখনো পড়াশোনা করছি। কোনো প্রকার চাকরিও করে না, কোনো কাজও করে না। আর বড়টার বিয়ে হয়েছে আজকে থেকে 3 বছর আগে। তা শুনেছি, আমি তো তোর ছোট ছেলের কথাই বলছি। আমার ছেলে কিন্তু কাজ করে না, বিয়ে করে সংসার চালাবে কিভাবে? বিয়ে করবে তোর মেয়ের খোটার খাবার জন্য? আমার মেয়ে সংসার চালাবে। মানে তোর মেয়ে আবার কি করে? আমার মেয়ে টিচার, তাদের দুজনের জীবন সেটা দিয়েই যাবে। খোটা দিতে যাব কেন? আমার মেয়ে লাজুক স্বভাবের, নম্র ভদ্র। আমি কিছু বুঝলাম না। তোর মেয়ে চাকরি করে খুঁজবি ভালো পাত্র, কিন্তু খুঁজিস আমার ছেলেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ছেলে সম্পর্কে তোর আরও কিছু জেনে আসা উচিত ছিল। সব থেকে বড় কথা, আমার মেয়ে তোর ছেলেকে পছন্দ করে। বোকার মতো কথা হয়ে গেল না এটা? তোর মেয়ে আমার ছেলেকে পছন্দ করে বলে সব কিছু জেনেও চলে এসেছিস? তোকে তো লোকে পাগল বলবে রে। আরে ভাই, তোর ছেলের বিয়ে দিবি কিনা বল? তুই তোর মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছিস না? আচ্ছা ঠিক আছে, আমি বাসায় গিয়ে কথা বলবো। তোর ফোন নাম্বার দে, আমি তোকে ফোন দিব। আচ্ছা, রাতেই জানাস, অথবা আগামীকাল সকালে বললেও সমস্যা নেই। তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। হার্টবিট থেমে গেলেই সব কিছু শেষ। এত কিছু ভেবে লাভ আছে বল? এই তো ক্ষণস্থায়ী দুনিয়া। তুই এমন এক বাবা যে সব কিছু জেনে শুনে নিজের মেয়ের লাইফ নষ্ট করছিস। বললাম না আমার মেয়ে তোর ছেলেকে পছন্দ করে, এটাই সব থেকে বড় কথা। রাতে সবাই খাবার টেবিলে বসে আছে। আব্বু বাইরে থেকে এসে রুমে গেল। একটু পরে এসে একটা চেয়ার টেনে বসে আমাকে উদ্দেশ্য করে বলল, আকাশ, তোর বিয়ে দিতে চাই, বিয়ে করবি তুই? আমি এখনো পড়াশোনা করি, কিভাবে এইসব নিয়ে ভাববো? মনে চায় এখন বিয়ে করি, তাহলে একটা আপন মানুষকে পাশে পেতাম, নিজের কষ্টগুলো তার কাছে প্রকাশ করতে পারতাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন পুরনো সব স্মৃতি, কষ্ট আর ধোঁকা চোখের সামনে ভেসে ওঠে, তখন মনে এক ধরনের অজানা ঘৃণা চলে আসে। সমস্ত মেয়েদের প্রতি বিশ্বাসে কেমন যেন হারিয়ে ফেলেছি। আমার মনে কারো প্রতি আর ভালোবাসা কি সত্যি জন্ম নিতে পারে? আমি কি আবারও কাউকে ভালোবাসতে পারবো? পারবো পারবো কি নিজের জীবনের সাথে কাউকে জড়িয়ে নিতে? কারোর সাথে আমার দুঃখ, সুখ, কষ্ট, খুশি, অভিমান আর স্বপ্নগুলো ভাগাভাগি করে নিতে? নাকি হৃদয়ের ভেতরে ভয়, সন্দেহ আর পুরনো ক্ষতগুলো আমাকে থামিয়ে দেবে? হয়তো উত্তরটা এখনও জানা নেই, কিন্তু একটা সত্যি আছে, মানুষের হৃদয় যতই ভেঙে যাক, যতই হারিয়ে যাক বিশ্বাস, তবুও ভালোবাসা আবার আসতে পারে। নতুন মানুষ, নতুন অনুভূতি, নতুন বিশ্বাস সময় হলে ঠিক পথ খুঁজে নেয়। হয়তো আমিও পারবো আমার অস্তিত্ব খুঁজে বের করতে। এত চিন্তা ভাবনা কিসের? না, তেমন কিছু না। জীবনে এমন অগণিতিক ঘটনা ঘটবেই, এটাই স্বাভাবিক। জীবনটা আসলে এক যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন নিজেকেই নিজের সাথে লড়াই করে টিকে থাকতে হয়। এখানে যে হারবে তার পথ চলা আরও কঠিন হয়ে যাবে। তাই শক্ত হতে হবে, কঠোর হতে হবে, ভেতর থেকে নিজেকে গড়ে তুলতে হবে। তুই একজন পুরুষ, একটুখানি ঝড়েই ভেঙে পড়ে গেলে চলবে না। কখনো যদি সত্যি ভেঙে পড়িস, যদি মনে হয় আর দাঁড়িয়ে থাকা সম্ভব না, তবুও উঠে দাঁড়াতে হবে। কারণ তোর পরিবার আছে, পরিজন আছে, তাদের মুখের দিকে তাকিয়েও তোর শক্ত থাকা জরুরি। যারা সত্যিকারের যোদ্ধা তারা কষ্ট পায়, তারা আহত হয়, কিন্তু থেমে থাকে না। জীবন যতই কঠিন হোক,
তোরও তেমনি দাঁড়িয়ে থাকতে হবে। এটাই তোর শক্তি, এটাই তোর দায়িত্ব, আর এটাই তোর জীবনের আসল সাহস। জি, বুঝলাম, কিন্তু আব্বু আমাকে থামিয়ে দিয়ে বলল, কি বলতে চাস? আমি বুঝতে পারছি, শক্ত হতে হবে, এটা ঠিক। জীবন অনেক কঠিন, অনেক লড়াই আছে, কিন্তু সত্যিটা হলো মানুষ একা পুরো জীবন পার করতে পারে না। জীবনে একজন মানুষকে পাশে খুব দরকার হয়। যখন তুই ভেঙে পড়বি, তখন সেই মানুষটাই তোর পাশে খুঁটির মতো দাঁড়াবে। যখন চারপাশ অন্ধকার হবে, তখন তোর পাশে আলো হয়ে দাঁড়াবে। একা একা পুরো জীবন কাটানো সত্যিই খুব কঠিন। তোর সাথে যা যা হয়েছে, সেই কষ্টগুলো তোর সিদ্ধান্তকে বদলে দিয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু যদি সব কিছুর পর তুই ভেঙে থাকিস যে আর কখনো বিয়ে করবি না, কাউকে জীবনের সাথে জড়িয়ে নিবি না, তাহলে বলতে হয় এটা তোর একটা ভুল সিদ্ধান্ত। জীবন মানে শুধু কষ্ট না, জীবন মানে পাশে একজন থাকা, তাকে নিয়ে এগিয়ে যাওয়া, তার সাথে ভাগ্য করে নেওয়া। খুশি, দুঃখ, অভিমান, আশা, সব কিছু তোর অতীত তোর ভবিষ্যতের দরজা বন্ধ করে দিতে পারে না। যতই কষ্ট হোক, সব কিছু মেনে নিয়ে তোকে এগিয়েই যেতে হবে। বুঝলাম, কিন্তু আমার হার্ট দুর্বল আব্বু, আমার এইসব সহ্য করার ক্ষমতা কম। আবার যদি এমন হয়? সে তোর গার্লফ্রেন্ড ছিল, বউ না। বউ আর প্রেমিকা এক না বাবা, আকাশ জমিন পার্থক্য। বুঝেছি আব্বু, তোমার কথা বুঝেছে, কিন্তু একটা প্রশ্ন, কিভাবে আমি এত সহজে অন্য কোনো মেয়েকে মনে জায়গা দেবো বলো? কিভাবে ভুলে যাব তাকে, যাকে নিয়ে আমি ভবিষ্যতের স্বপ্ন সাজিয়েছিলাম, যাকে নিয়ে প্রতিটা পরিকল্পনা করেছি, প্রতিটা আশা করেছি? তার জায়গাটা কি এতটাই সহজে খালি হয়ে যায়? মনে তো যুক্তি মানে না আব্বু, মন তো নিজের মতো করে ধরে রাখে, নিজের মতো করেই ভালোবাসে। আমি চেষ্টা করি ভুলে যেতে, কিন্তু স্মৃতিগুলো তো আর মুছে যায় না। মেয়েটাকে দেখেছি, আমার কলেজ লাইফের বন্ধুর মেয়ে। সে তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছিল। আব্বু, দেখি মেয়েটাকে। ও, আপনার তো আবার স্মার্টফোন নেই। ওই সব স্মার্টফোন বুঝি না, আমার জন্য এই যে বাটন ফোন, এগুলোই ঠিক আছে। আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, আগামীকাল তোমরা শাশুড়ি বউ দেখে আসবা, তাহলেই তো হয়ে যাবে। আব্বু, মেয়েটা কি করে, মানে কোন ক্লাসে পড়াশোনা করে? মেয়েটা টিচার না কি বললো, সম্ভবত বাচ্চা পড়ায়। বলল আকাশকে নাকি কোথায় দেখেছে, দিয়ে পছন্দ করেছে, তাই ওর বাবাকে পাঠিয়েছে। আগামীকাল বিকেলে দেখতে যাব, তুমি তোমার ফ্রেন্ডকে বলে দিও। রাতে ফোন দিয়ে জানিয়ে দিব যে আগামীকাল তোমরা যাচ্ছ। আব্বু, সব ঠিক আছে, কিন্তু যার বিয়ে সে দেখবে না? আপনার ছেলে কখন দেখবে? আগে তোমরা দেখে আসো, তোমাদের পছন্দ হলে আমি দেখতে যাব, না হলে দেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু মানিয়ে নিতে পারবো, মেয়েটা আমার সাথে মানিয়ে চলতে পারবে? এইসব ভেবে কি হবে? সে মেয়ে যদি সব জেনে সে থাকে, তাহলে আমার সমস্যা কোথায়? দেখেন আম্মু, আপনার বড় ছেলের এখনও বাসায় আসার কোনো নামগন্ধ নেই। কি করব বলেন? আব্বু, আপনি কিছু বলেন না কেন? আজকে আসতে দাও, তারপর ওর বিষয়টা দেখছি। কিছুদিন ধরে দেখছি একটু বেশি দেরিই করছে। খাওয়া শেষ করে রুমে এসে জানালার পাশে চেয়ারটা রেখে চেয়ারে বসে ভাবতে লাগলাম, কিভাবে অন্য একটা মেয়েকে নিজের লাইফের সাথে জড়িয়ে নেব। মেয়েটা সব কিছু জানলে কষ্ট পাবে না? আমি যদি তাকে ভালোবাসতে না পারি, তখন কি হবে? আমি যদি তার অধিকার আদায় করতে না পারি, তখন কি হবে? এত কিছু ভেবে লাভ নেই, একটু বসে থেকে ওষুধ খেয়ে শুয়ে যায়। ফোনটা হাতে নিলাম, ফেসবুকে ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। পরের দিন। আম্মু, মেয়েটাকে দেখে তো আমার সমবয়সী মনে হচ্ছে। মনে হচ্ছে আমার থেকে বয়স বেশি হবে। আমারও তো সেটাই মনে হচ্ছে, কিন্তু মেয়েটা সুন্দর আছে মানতেই হবে। আপনি যতই বলুন, আমার থেকে সুন্দর না। তা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, তুমি ওর সাথে কথা বলে জানার চেষ্টা করো মূল ঘটনা কি। আচ্ছা, আমি কথা বলছি ওনার সাথে, আলাদাভাবে ওনার সাথে কথা বলছি, আপনি ওনাদের সাথে কথা বলেন। এই যে, আপনার সাথে কি আলাদাভাবে কথা বলা যাবে?
চলুন। আমি রুমে এলাম। আমার সাথে সাথে ওই মেয়ে মানে আকাশের ভাবি আমার রুমে এলো। একটা চেয়ার এগিয়ে দিলাম, উনি বসলেন। উনি কি বললেন আল্লাহই ভালো জানেন। আমার মনে হচ্ছে আপনারা অথবা আপনি কিছু একটা লুকাচ্ছেন। সত্যি করে বলুন তো। লুকানোর কি আছে? মনে হচ্ছে আব্বু সেভাবেই কিছু বলেনি। আচ্ছা আমি বলছি, উম, আমি আমি একজন কলেজ টিচার, আপনার দেবরের কলেজের টিচার, এবং একটা সময় তাদের সিনিয়র ছিলাম। মনেই হচ্ছিল সিনিয়র হবেন, এটার কথাই বলছিলাম। আমার দেবরকে পছন্দ করার কারণ কি? সে তো আপনার ছোট। আপনার দেবরকে অপছন্দ করার কি আছে? কেন পছন্দ হবে না বলেন? ওই চেহারার প্রেমে পড়িয়েন না। ওই চেহারার পিছনে একটা শয়তান লুকিয়ে আছে। মানুষ হিসাবে খুব ভালো না। কি গান গায় শুনবেন? তার গার্লফ্রেন্ডকে এই গান শোনাতো। আমি পিটাবো তোমারে, মনের মতো করে। বউ হয়ে যদি আসো আমারই ঘরে। অ্যাঁ, আপনি জানলেন কিভাবে? আপনি কি তার সম্বন্ধে সব কিছু জানেন? সব কিছু জানি কিনা জানি না, তবে কিছুটা জানি। সব কিছু জেনেও তাকে বিয়ে করবেন? সে তার ভালোবাসার জন্য বা ভালোবাসাকে না পাওয়ার জন্য এমন করেছে। ঠিক আমিও আমার ভালোবাসা পাওয়ার ব্যর্থতাই চেষ্টা করছি। আপনার শাশুড়ি আমাকে পছন্দ করে না, আমার তো এমনই মনে হচ্ছে। আরে বোন, আমি থাকতে সমস্যা কি? আমি বাড়ির বড় বউ, আমার কথা না শুনে যাবে কোথায়? কিন্তু আপনি তার সাথে মানিয়ে থাকতে পারবেন? চেষ্টা করতে করতে কি, আমি সব কিছু জেনেই তো আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছি, তাই না? আমার যা জানার ছিল জানা হয়ে গেছে। আমার দেবরের সাথে আপনার বিয়ে কনফার্ম, মনে রাখবেন। আমার যা জানার ছিল জানা হয়ে গেছে। আমার দেবরের সাথে আপনার বিয়ে কনফার্ম, মনে রাখেন। এবার বাইরে যাওয়া যায়, চলুন। মনে মনে বললাম, বিষয়টা সহজ মনে হলেও কি এতটাই সহজ? সমস্যা বাড়বে বিয়ের পর। বাইরে এলাম, ওনারা একটু থেকে চলে গেল। চুপচাপ বসে আছি, দাদিমা আমাকে খোঁজাচ্ছেন। এই বুড়িদের যা কথা থাকে সেই আর কি। কেমন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। কি কি জেনেছো? আপনার ছেলের জন্য ওই মেয়ে ঠিক আছে আম্মু। ওই মেয়ে আপনার ছেলের সম্পর্কে জানে। বলতে পারেন আপনার ছেলের সম্পর্কে অনেক কিছুই জানে। আপনি যা নিয়ে চিন্তিত, ওটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। তবে আব্বু হয়তো শুনতে ভুল করেছিলেন। ওই মেয়ে কোনো স্কুলের টিচার না, কলেজের টিচার, মানে আকাশের কলেজের টিচার। এটাও বলল যে তাদের 2 ব্যাচ সিনিয়র ছিল, মানে আপনার ছেলে থেকে ওই মেয়ে 2 বছরের বা 3 বছরের বড় হবে, আমার সমান জটিল। আচ্ছা, কিন্তু আকাশ কি জানে? আমার মনে হয় আকাশ এসব জানে না। মেয়ে কেমন দেখলে জানতে চাইলে বলবো আগামীকাল কলেজের সামনাসামনি দেখে নিতে। আম্মু, আপনি কি এত ভাবছেন? মেয়ে সুন্দর কিন্তু বয়সে বড় হয়ে যাচ্ছে, বিষয়টা কেমন যেন লাগছে। বর্তমান সময়ে এটা কোনো সমস্যা না আম্মু। এটা বর্তমানের একটা ট্রেন্ড বলতে পারেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিন্তু 15 বছরের বড় ছিল। তা ঠিক আছে, কিন্তু আপনার কিন্তু যাবে না। এমনভাবে বলছে মনে হচ্ছে এটা কত বড় একটা সমস্যা। বড়দের থেকে ভালোবাসা, আদর সব কিছু বেশি পাবে। ছাগলের বাচ্চা, আমি তো শাশুড়ি হই। আমি তো আপনারই বাচ্চা, তাই না আম্মু? ছাগলটা আপনি। আর আপনার ছেলের যে পরিস্থিতি, সেটার জন্য ওই মেয়ে পারফেক্ট হবে। ওই মেয়ে সব কিছু জানে। সব কিছু আড়াল করে যদি বিয়ে হয় বা বিয়ের দিন সব কিছু আড়াল করে যদি বিয়ে হয় বা বিয়ে দেন, তাহলে এটা অনেক বড় ইস্যু হয়ে যেত। যখন পাশে যাবে না, ঠিকমতো কথা বলবে না, ইগনোর করবে, তখন এটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এগুলো ডিভোর্স পর্যন্ত নিয়ে চলে যাবে। বুঝেছি, কিন্তু আপনার বাপের মাথা আর আমার মায়ের মাথা, কথায় কথায় শুধু কিন্তু আর কিন্তু। নম্র, ভদ্র, বাসার লোকজন ভালো, পরিবেশ ভালো, তারপরেও কিন্তু। কিন্তু তুই এমনভাবে বলিস কেন? মেয়েটা কি তোকে তাবিজ করলো? তাবিজ করেছে, ভালো বলে এমনভাবে বলছি। আর আমার যা হবে বলে কথা, দেখে শুনে ভালো কাউকে খুঁজবো না। রাতে বই নিয়ে বসে আছি আর ফোন টিপছি, তখন আম্মু এলো। এসে বলে গেল তারা নাকি রাজি হয়েছে। কথাটা শুনে বেশ খুশি হলাম, কিন্তু মনের ভিতরে ভয় তো একটা আছেই। সে যাকে, তখনই বিষয়
তখন দেখা যাবে। ভাবি বলল আগামীকাল কলেজে মেয়ে দেখে নিতে, কিন্তু তাকে চিনব কিভাবে? নাম্বার কিছু বললো না, ছবিও দেখালো না। হুই, আমি এত আগ্রহী হচ্ছে কেন? পরের দিন কলেজে দুজনে এইসব বিষয়ে কথা বলছি, তখন দেখলাম ম্যাম এদিকে আসে। উনি তো আসে না, দূর থেকে এদিকে তাকিয়ে থাকে, কিন্তু হঠাৎ করেই আজকে এদিকে কী জন্য আসে সেটা বোধগম্য হলো না। বন্ধু মেয়েটা কোনোভাবে ম্যাম না তো? ধুর, সে কীভাবে হয়? উনি আমার থেকে বয়সে বড়, সেটা খেয়াল আছে? আম্মু এমনটা কখনো হতে দেবে না। ম্যাম আমাদের কাছে এসে বললেন, ভাবি বলল আপনি নাকি আমাকে দেখতে চান, তাই দেখা দিতে এলাম। হ্যাঁ আপনি? কিন্তু কিভাবে কি? হ্যাঁ আমি। হয়ে গেছে কেন কোনো একভাবে দেখা হয়ে গেছে, এবার আমি গেলাম, বাই। উনি চলে গেল। বিষয়টা কেমন হয়ে গেল, যা হবার দেখা যাবে। দুজনে আড্ডা দিয়ে যে যার ক্লাসে। বেশ কিছুদিন পর, আপনি আমার বউ বলে সব কিছু নিয়ে মাথা ঘামাবেন, এটা সহ্য করব না। মেয়েরা দাঁত ফেলে দেবো, চেনো আমাকে? আমার সব কিছুরই অধিকার আছে। এত দেরি করে বাসায় এসেছো কেন? তোমার পড়াশোনা নেই? এটা কেমন ব্যবহার? আমাকে অধিকার দেখাতে আসবেন না। অধিকার দেখাবো, শতবার অধিকার দেখাতে আসবো। এত দেরি করে বাসায় ফিরলো কেন? আপনার সাথে কথা বলার বিন্দু পরিমাণের ইচ্ছে আমার করছে না। বিছানায় চুপ করে বসে থাকলাম। আমাদের বিয়ে হয়েছে, ঘরোয়াভাবেই বিয়েটা হয়েছে। কোনো ধুমধাম ছিল না, বেশি বড় আয়োজনও ছিল না। এখন পর্যন্ত ওনাকে স্পর্শও করিনি, ইচ্ছে করে না স্পর্শ করতে। আর উনিও কিছু বলেনি। মানুষ কতটা পাগল হলে সব কিছু যেন এমনভাবে বিয়ে করে। আমিও তো একটা পাগল। ঠিকই আছে, পাগল আর পাগলি। তোমাকে কিছু নিয়ে আসতে বলেছিলাম, সেগুলো কোথায়? সিমিকে দিয়ে দিয়েছি। আমার জন্য নিয়ে আসা চকলেট তুমি সিমিকে কি জন্য দিবা? তোমাকে এখন আমার কি করতে ইচ্ছে করছে জানো? ইচ্ছে করছে বস্তায় ভরে দিই। যাও গিয়ে চকলেট নিয়ে আসো। মাথায় গোবর ছাড়া কিছুই তো নেই, তার সাথে চোখও নেই। টেবিলের ওপর ব্যাগ চোখে পড়ে না? আগে বললেই তো হয় ব্যাগে চকলেট আছে। আমাকে রাগানোর জন্য এইসব বলা হচ্ছে? সিমি আমার রুমে এলো, কোলে নিয়ে বললাম চকলেট শেষ হয়ে গেছে। পুরো কথা শেষ হবার আগেই, এদিকে নজর দিলে না চোখ তুলে নেব। আর ছোট মানুষ কত খাবে? হাতেরটাই শেষ হয়নি, আবার বলে চকলেট শেষ হলে আমার থেকে নিতে এলে। চাচা ভাতিজির খবর। এত কথা বললে কি ভালো লাগে? এর বকবকের জন্য বাসায় দেরি করে আসা শুরু করেছি। মনে হচ্ছে কিছু জানে না, বোঝে না। কিন্তু না, মিসকে শয়তান, পশ্চাৎ মহিলা। এত জ্বালাতন করলে ভালো লাগে? এমনভাবে দেখো কেন? আপনাকে দেখলে কেউ বলবে না আপনি এমন বজ্জাত? আপনি একটা মিসকে শয়তান। আপনাকে দেখার পর যে কেউ বলবে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আমি আবার কি করলাম? এই যে আমার সাথে শয়তানি করেন, ধমক দেন, এইসব। সিমি কোল থেকে নেমে চলে গেল। নওশিনও বাইরে গেল। পরের দিন সকালে, আকাশ, তোর খালাম্মা তোদের তার বাসায় বেড়াতে ডেকেছে। আগামীকাল যেহেতু শুক্রবার, ছুটির দিন ঘুরে আয় দুজনে। কোথাও যাবার ইচ্ছে করে না। বাসাতেই ঠিক আছে। এইসব ঘোরাঘুরি আবার কি? আমার মুখ খুলতে বাধ্য করিস না। যদি বলতে শুরু করি তোর বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো। ওটাই তো পারবা, শুধু পারো তোমার শ্বশুরের গোষ্ঠী নিয়ে টানাটানি করতে। নিজের বাপের তো কিছু নেই, সবাই দুধে দেওয়া তুলসী পাতা। আর এদিকে তাদের ভাইয়েরা 2 বোনের জমি মেরে দিয়েছে। বাঘের বাচ্চা, প্রাউড অফ মাই সান। তোর তো সাহস কম দেখি না। তুই এত সাহস পেলি কোথায়? তোর বাপের সাহস হয় না আমার মুখের উপর কথা বলার, আর তুই কথা বলিস? বিয়ে করতে করতেই ডানা গজিয়ে গেছে। আর কিছু বলা যাবে না। কিছু বলতে গেলে জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দেওয়া হবে। তখন শুধু আমাকে না, আমি, ভাইয়া, আব্বুর দফা হয়ে যাবে। আম্মু দেখছেন কেমন মুখ ফুটে গেছে? এখানে মুখ ফোটার কি এলো? আকাশ তো সত্যি বলেছে আম্মু। নানা বাড়ি নিয়ে কিছু বলতেও দিবে না, আর সহ্যও করবে না। কিন্তু আমার দাদার বংশ, মানে আমাদের নিয়েই ঠিকই বলবে। আমি গর্বিত, বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা না, কুত্তার বাচ্চা, জানা আছে? আর গর্ভবতী তো হবেই। নিজের কিছু বলার মতো সাহস হবে। পাগল রে, যদি বলা হয় নৌকা নাড়াস না, তাহলে আরও বেশি করে নৌকা নাড়ানো শুরু করে দেয়। তুমি কি বুঝতে চাইছো? না, কিচ্ছু না। আমি কি তোমাকে কিছু বলতে পারি বলো? তোকে যা বললাম সেটা পালন করবি। যদি তা না করিস তাহলে তোর অবস্থা খারাপ করে ছেড়ে দেব।
হয় তুই বাড়িতে থাকবি, না হয় তোর পা। আর কিছু বললাম না, এখন কিছু একটা বলতে গেলেই বিশাল ফাটাফাটি হয়ে যাবে। খাওয়া শেষ করে রুমে এসে পড়তে বসলাম। কিছুদিন থেকে একটু পড়তে বসা হয়নি। নওশিন রুমে এসে দরজার চিটকিনি লাগিয়ে বিছানায় শুয়ে গিয়ে বলল, দেখলাম মিটমিট করে হাসছে, মনে হচ্ছে আব্বু আম্মুর ঝগড়া দেখে হাসছে। শরীরটা কেমন যেন খারাপ করছে, ভালো লাগছে না। ইউটিউবে গান জুড়ে টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করে রাখলাম। এ দেখো, পড়া বাদ দিয়ে কেমন শুয়ে আছে, অনেকক্ষণ ধরে এমনভাবে পড়ে আছে। ঘুরিয়ে পড়লো নাকি? দেখি তো কি করছে। চুপি চুপি আকাশের কাছে এলাম, দেখি সত্যিই ঘুমিয়ে গেছে। এখানে এমনভাবে ঘুমিয়ে পড়েছো কেন? ওঠাবো না, থাক, তখন আমাকে আবার রাগ দেখাবে। মানুষ ঘুমন্ত অবস্থায় কি নীরব, নিশ্চুপ, সুন্দর, কিন্তু জেগে থাকলে হিংস্র, ভয়ঙ্কর। যে তার কখনো খোঁজই নেই না, তার প্রতি কত ভালোবাসা, মায়া। কাছে গিয়ে দেখি টেবিলের কয়েক ফোঁটা পানি পড়ে আছে। কান্না করছিল, কিন্তু কেন? বোকার মতো কথা বলি। আমার কেন খারাপ লাগে? আমার কেন কান্না পায়? আমার কেন কষ্ট হয়? মাথায় হাত বুলিয়ে বললাম, এই যে ওঠো, টেবিলে এমনভাবে না ঘুমিয়ে বিছানায় ঘুমাও। হঠাৎ করেই আমার হাত ধরেছে। আচমকা আমার হাত ধরাতে বেশ ঘাবড়েই গেলাম। একটু হাতে টান দিতেই ছেড়ে দিয়েছে। ওখানে না দাঁড়িয়ে বিছানায় এসে বসে বুকে ফু দিতে লাগলাম। বেশ ভয় পেয়ে গেছি। ফোনের কাঁপাকাঁপির কারণে ঘুম ভেঙে গেছে। ফোন হাতে নিয়ে দেখি তহিদুল রিলসের লিঙ্ক পাঠাচ্ছে। এই শালার আর কোনো কাজ কাম নেই। লিঙ্ক ওপেন করে দেখতে লাগলাম। শালা লুচ্চা কী সব পাঠিয়েছে, আল্লাহ এরে হেদায়েত দাও। ওপেন করে একে একে দেখতে লাগলাম। দেখা শেষ করে বললাম, পোকাচোদা, ভালো হয়ে যা তুই। বন্ধু দেখবি না কি? ভালো ভালো কালেকশন আছে। না, তুই দেখ হারামি, আমার ওইসব দেখার ইচ্ছে নেই। এখন ফোনে দেখবি কিভাবে? তুই তো এখন সামনাসামনি দেখিস। দূরে সর বোকাচোদা, আমি এখন পর্যন্ত কিছুই দেখিনি। বোকাচোদা ফিজিক্যালি হতে সমস্যা কোথায়? মনের সাথে ফিজিক্যালের মিল কোথায়? মনের খিদে এক আর দেহের খিদে এক। পছন্দের মানুষ হলে এটা বেশি ভালো হয়। এখন তুই পতিতার উদাহরণ দিবি, কিন্তু তোর কথা আমি শুনতে চাই না। তোর সাথে এইসব নিয়ে কথা বলার বিন্দু পরিমাণে ইচ্ছে নেই আমার। কেন, তোর কি দাঁড়ে না? আছে নাকি যে দাঁড়াবে? দেখ, একদম ভালো হচ্ছে না। এইসব জায়গায় হাত দিয়ে কথা বলবি না। আর ভাই তুই দেখ, আমাকে এইসব লিঙ্ক দিবি না। এই দেখ আরেকটা পাঠিয়েছি, দেখ দেখ, কবে কি দেখেছিস দেখে নে। তোর দেওয়া লিঙ্ক আমি ওপেনই করব না। তুই যদি না করিস তাহলে তোর পাখি ছোট হয়ে যাবে। ভিডিও না দেখলে তোর ছোট ভাইয়ের কসম। তোকে এখন ইচ্ছে মতো গালি দিতে ইচ্ছে করছে, মন চাচ্ছে পান খুলে গালি দিই। চেয়ার ছেড়ে উঠে দরজা খুলে ছাদে এলাম। এসে গালি রেকর্ড করে পাঠিয়ে দিলাম। মনে চাইছে যে তাই বলে গালি দিয়েছি। শালা কুত্তা, তোর মুখের ভাষা কখনো আর ভালো হবে না। আচ্ছা দাঁড়া, আরও রিলস আছে, দিচ্ছি তোকে। তোকে তো আজকে আমি উত্তেজিত করেই ছাড়ব। পোখাচোদা, আমি ওয়াইফাই অফ করলাম, তোর যা ইচ্ছা পাঠা। ওয়াইফাই অফ করে ছাদে বসে পড়লাম। বারে, আকাশে তো বেশ সুন্দর হয়ে তারা ফুটে আছে। শুয়ে শুয়ে দেখতে বেশি ভালো লাগবে। মেঝেতে ওভাবেই শুয়ে গেলাম। একটু ধুলো হয়েছিল, কিন্তু কে এখন উঠে গিয়ে পরিষ্কার করবে? শুয়ে শুয়ে তারা দেখতে লাগলাম। মনে হচ্ছে কেউ আসছে, আসার শব্দ পাওয়া যাচ্ছে। রাতে ছাদে কি জন্য এলাম বুঝলাম না। ছাদে এসেই দেখি মেঝেতে শুয়ে আছে। কি ব্যাপার, তোমার কি বিছানায় ঘুমাতে ইচ্ছে করে না? একবার টেবিলে তো একবার ছাদে। আরে বিষয়টা এমন নয়, আপনি ছিলেন তাই আমার মনের ভাব প্রকাশ করতে পারছিলাম না, তাই ছাদে এসে মনের ভাব প্রকাশ করলাম। ছাদে এসে দেখি সুন্দর করে পুরো আকাশ জুড়ে তারা ফুটে আছে, তাই এমনভাবে শুয়ে তারা দেখছি। সে ঠিক আছে, কিন্তু একটু তো পরিষ্কার করে শুতে পারতে, পোশাকে ধুলো লেগে গেল না? আম্মু পরিষ্কার করে দেবে, সমস্যা কোথায়? আর কে ঝাঁটা নিয়ে এসে পরিষ্কার করতে যাবে? এত কাজ করতে পারবে না। আইসা এদিকে আমার থেকে বেশি আইসা, আমি ভালো করে পরিষ্কার করে দেবে। বলবে তোমার বউ আছে না, তার থেকে পরিষ্কার করে দেবে। এইসব পারবো না আমি। আপনার কথাই বলতাম, কিন্তু বলতে গেলেই বলতেন বউ হিসেবে কোনো অধিকার দেয়নি, আবার পরিষ্কার করে নেবে। আর আপনি বলতেন আমি এইসব পারবো না, নিজেরটা নিজেই পরিষ্কার করো। আরে না না, এসব কেন বলতে যাব? আমি কি এইসব বলি নাকি? আরে না, আপনি তো কথা বলতেই জানেন না। এই কয়দিনে এই একটা কথা কতবার যে শুনেছি ঠিক নেই। আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমি একটু তারাবিলাস করে তারপর গিয়ে ঘুমাবো।
কিছুক্ষণ তারা বিলাস করতে ক্ষতি কি? আমি নিচ থেকে পাটি নিয়ে আসছি। ফোনের ফ্ল্যাশ চেলে নিচে এসে পাটি নিয়ে ছাদে এলাম। এসে নিচে পড়ে বললাম, এখানে এসে শুয়ে পড়ে যাও। বললাম না এখানে এমনভাবে ভালো লাগছে। নওশিন পাটিতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আজকে একটু বেশি সুন্দর লাগছে না? সুন্দর জিনিস সবসময় সুন্দর থাকে, একই রকম সুন্দর থাকে, তবে দেখার ভেদে কম বেশি হয়ে থাকে। ওটা আমাদের ফিলিংসের উপরেই নির্ভর করে। এসব একা একা উপভোগ করতে ভালো লাগে, তবে পাশে প্রিয় মানুষ থাকলে তো দ্বিগুণ হয়ে যায়। কোনো মানুষ কি কোনো মানুষের প্রিয় সবসময় হয়ে থাকতে পারে? সবসময় কি কারো প্রিয় হয়ে থাকা সম্ভব? আমার মনে হয় থাকে না, এসব কিছু পরিবর্তনশীল। তার মানে আপনিও বিদায় নেবেন? শয়তান কথাকার জল কোথায় নিয়ে গেল? এর উত্তর কি হবে? মূল্য না বুঝলে থেকে কি হবে? একজন পাগলের মতো ভালোবেসে যাবে আর আরেকজন অবহেলা করে যাবে, এমনভাবে তো চলতে পারে না। কিন্তু আমাদের মধ্যে তো এমন ছিল না, তাহলে গেল কেন? কেউ তো কাউকে অবহেলা করেনি। শয়তান বেটা পাশে বউ রেখে গার্লফ্রেন্ডের গল্প শোনাচ্ছে, ইচ্ছে করছে গিয়ে গলাটা টিপে ধরি। তা আমি কিভাবে বলবো কেন গেল? তো গিয়ে জিজ্ঞেস করবো? থাক, জিজ্ঞেস করার প্রয়োজন নেই। অনেক প্রশ্ন আছে জিজ্ঞেস করবার, কিন্তু মাঝে মধ্যে ইচ্ছে করে, আবার মাঝে মধ্যে ইচ্ছে করে না কিছু বলার। আচ্ছা, কারো প্রেমে পড়েছেন? ভুল করে পড়েছি দিয়েই ফেসে গেছে, এসব মানুষই করে। আপনি কি এলিয়েন? আচ্ছা, ভিন গ্রহে কি সত্যিই কোনো ক্রিয়েচার আছে? আল্লাহ ভালো জানেন, আমার কাছে এইসব প্রশ্নের উত্তর নেই। কেন জানেন না? আপনি এইসব প্রশ্নের উত্তর কেন জানেন না? আপনার স্টুডেন্ট যদি জিজ্ঞেস করে তখন কি বলবেন? আচ্ছা, ভূতে বিশ্বাস করেন? একদম ভালো হচ্ছে না কিন্তু। এসব কি শুরু করেছো? কিসের এলিয়েন, কিসের ভূত? ভাবছি একটা রকেট বানাবো, তারপর চাঁদে ভ্রমণ করতে যাব। কি দিয়ে? বাঁশ দিয়ে? গঞ্জিকার এক টান দিলেই কোথায় থেকে কোথায় নিয়ে যাবে, ঠিক আছে? পুলিশ পুলিশ, আমার বর গঞ্জিকা খায়, এই নিয়ে যান। আচ্ছা, এইসব কখনো খেয়েছো? না, তবে সিগারেট খাওয়া হয়েছিল কয়েকবার। সে আজকে থেকে 2 বছর আগের কথা। না, আর কিছু বলা যাবে না, রাত অনেক হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়েন। আমিও একটু পরে গিয়ে ঘুমাবো। ভালোই তো রাখছে। মনের কোনায় ধীরে ধীরে স্মৃতিগুলো জমা হচ্ছে, স্মৃতির পাতায় স্বপ্ন সাজছে। রাত 11টা বাজে, খুব বেশি রাত না, তবুও রাতের নীরবতায় এক অদ্ভুত শান্তি আছে। চোখে ঘুম নেই, অথচ বিরক্ত লাগছে না, বরং এই অঘুমের মুহূর্তটুকু বেশ উপভোগ করছি। হাওয়ায় হালকা ঠান্ডা, মনে হালকা চিন্তা, সব মিলিয়ে রাতটা যেন নিজের একটা আলাদা গল্প লিখছে। তবে পাশাপাশি শুয়ে থাকলে হয়তো মুহূর্তটা আরও সুন্দর হতো, আরও সুন্দরভাবে উপভোগ করতাম। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে আজকে জেগে জেগে আকাশ দেখেন। ওই দেখেন তারাটা চলছে, তারাগুলো কত বড় বড়, অথচ কত ছোট দেখাচ্ছে। তোমার এক্স গার্লফ্রেন্ড যদি ফিরে আসে মেনে নিবে? যে 2 বছরে কোনো খোঁজ খবর নেয়নি, সে ফিরে আসবে? কেন ফিরবে? যদি বলে একটা কথা আছে, যদি আসে তখন কি করবা? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, জানি না কি করব। যদি না আসে তাহলে এভাবেই কি আমাকে সারা জীবন ইগনোর করে চলবা? জানি না। অতীতের জন্য বর্তমান ভবিষ্যৎ নষ্ট হয়েছে, পাগল ছাগল ছাড়া আর এমন কেউ করবে না। বিষয়টা কি সত্যি এমন? আপনি যখন বলেছেন তখন হয়তো সত্যিই বলেছেন। আপনি আমাকে বিয়ে করলেন কেন? জানেন এমন কিছু হবে, তারপরও কেন? সময় পরিবর্তনশীল, সবসময় কি এমনই থাকবে? ভালোবাসি বলেই বিয়ে করেছি, তবে সত্যি বলতে ভালোবাসা মনে হয় কল্পনাই বেশি সুন্দর, তাই না? আপনি কল্পনায় ভালোবাসেন, আপনি আমার থেকে বেশি ভালো বলতে পারবেন। আমি তো কল্পনায় এমনভাবে কাউকে ভালোবাসিনি, তাই বলতে পারছি না। এমনভাবে আর কিছুক্ষণ কথা বলে চলে আসি রুমে, এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আম্মুর কথা মতো দুজনে চলে এলাম খালাম্মার বাসায়। এসে সারাদিন থেকে বিকেলে বাসায় এলাম। সন্ধ্যায়, কি অবস্থা তোর? দিনকাল রাত কেমন যাচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ, চল বাজার থেকে ঘুরে আসি। এখন বাজারে কি জন্য? আবে এমনিতেই যাব। কেন, বাজারে যাওয়া বারণ নাকি? বিষয়টা এমন নয়, বিষয়টা হচ্ছে এখন তোর বাজারে যাবার কথা শুনলে বিভিন্ন চিন্তাভাবনা মাথায় আসেই আর কি। আচ্ছা চল, কি খাওয়াবি দেখব। আরে চল তো। তারপর দুজনে বাজারে এসে ঘুরে আবার রাতে বাসায় এলাম। 2 দিন পর কলেজে। এই যে মশাই, এত ভাব কিসের? মনে হচ্ছে পাত্তাই পাওয়া যাচ্ছে না। বিবাহিত ছেলের পিছনে পড়ে না থেকে আমাদের সিঙ্গেলদের পিছনে পড়লেই হয়। পড়তে হবে না, চান্স দিলেই হবে।
বিবাহিত মানে? মজা করো আমার সাথে। আরে না, সত্যি কয়েকটা দিন আগেই বিয়ে হয়েছে। ভাইয়া? ভাইয়া কি? আমি তোদের ক্লাসমেট। বয়সে বড় তো বয়সে বড় তো নাকি? সি সি, ভাইয়া তোমার নজর ভালো না, সব কিছু ছেড়ে বড়দের দিকে নজর দিলে। উল্টাপাল্টা কথা বললেই দিব কানের নিচে দইটা। আমার বিয়ে হয়েছে যখন জানিস তখন এটাও জানবি কার সাথে বিয়ে হয়েছে। তা তো জানি ভাই, ম্যাম আমাদের ভাবি, কিন্তু সব ছেড়ে সিনিয়র মেয়েকে বিয়ে করলেন, বিষয়টা কেমন যেন হয়ে গেল না? কেমন হয়েছে? কোনো কিছুই হয়নি, সব কিছু ঠিকঠাক আছে। তা তো দেখতেই পাচ্ছি। ম্যামকে যখন থেকে আপনার দিকে তাকিয়ে থাকতে দেখেছি, তখন থেকেই বুঝেছি গোড়ায় গলদ আছে। বেশি বোঝা ভালো না, আর তোর এত বাগধারা আওড়াতে হবে না। বেচারা টপার তোমাকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু এমনভাবে শেখা দিয়ে দিলা, এটা কিন্তু ভালো কথা হলো না বড় ভাই। এর জন্য কঠোর আন্দোলন রাখবো। পাছায় লাথি দিয়ে বিদায় করব। তোর আন্দোলন করা ভালোভাবেই বের করছি। ভাই, তোমার না গার্লফ্রেন্ড ছিল? আমাদেরও তো এক ব্যাচ জুনিয়র ছিল, কি হয়েছে তার? সব কিছু জেনেও মজা নিস? আরে না, মজা করতে যাবো কেন? তোমাদের কয়েক বছরের রিলেশন, তোমরা ছিলে লাভ বার্ড। তো কি হয়েছে? বিসিএস ক্যাডার পেয়ে গেছে, এমন চাকরিজীবী পেলে এইসব রিলেশন ভুলতে কতক্ষণ? 2 বছরের রিলেশন কয়েকদিনই শেষ। সেই শোকে পাগল হলে ক্ষতিটা কার হয়েছিল ভাই? ওই মেয়েটার তো কিছুই হয়নি, তাই না? আমার হৃদয় দুর্বল, এইসব সহ্য করতে পারি না। তা তো বুঝতেই পারছি। ভাই, ম্যামের সাথে কি রিলেশন ছিল তোমার? মানে কেমনে কি কিছুই তো বুঝলাম না। তোর মনে হয় এমন ভাস খাওয়ার পর আবার রিলেশন করব? পারিবারিকভাবে বিয়ে হয়েছে। আমি ভাবলাম হয়তো তোমাদের মধ্যে রিলেশন ছিল। তবে মনে হচ্ছে ম্যাম আগে থেকেই তোমাকে পছন্দ করতো। এখন কার ক্লাস আছে? তোমার বউয়ের, মানে আমাদের ভাবির ক্লাস আছে। ভাই, তোমার শালি নেই? তোর মুখ বন্ধ রাখবি, গিয়ে তোর সিটে বস। সাহিন গিয়ে ওর সিটে বসলো, আমি চুপচাপ বসে থাকলাম। একটু পরে নওশিন এলো, এসে ক্লাস নিয়ে চলে গেল। একে একে সব ক্লাস শেষ করে দুজনে বাসায়। এমনভাবে কাটতে লাগলো সময়, নওশিনকে কোথাও দেখলাম না। ভাবি, নওশিন কোথায় গেছে? বাবার বাড়িতে। দুজনে ঝগড়া করতে করতেই ভুলে গেছো। তুমি যাবার কিছুক্ষণ পরে আম্মুকে বলে বাবার বাড়ি চলে গেছে। ও আচ্ছা, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া শুরু করে দেয়, এগুলো ভালো লাগে বলো? রুমে এসে ফোন টিপতে লাগলাম। রাতে খাচ্ছি তখন। তুই এমনভাবে ঝগড়া করলি কেন? মেয়েটা রাগ করে বাবার বাসায় চলে গেল। কিছু না বলে চুপ করে খাচ্ছি, তখন আম্মু রেগে গিয়ে বলল, তোকেই কিছু বলছি, আগামীকাল গিয়ে বৌমাকে নিয়ে আসবি। একা 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 গেছে, একা একা আসবে, নিয়ে আসতে হবে কেন? ঝাঁটা দেখেছিস? না দেখে থাকলে তোকে ভালো করেই দেখিয়ে দেব। আমাকে তো ভালো করেই জানিস আমি কেমন। ও, আগামীকাল আসো। তারপর? এখন রাত হয়েছে। তুই সকালে গিয়ে নিয়ে আসবি। যদি না নিয়ে আসিস তাহলে তোকে তো বললাম কি করব। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে রুমে চলে এলাম। এসে কিছুক্ষণ রিলস দেখে ঘুমিয়ে পড়ি। যতক্ষণ না এসে নিয়ে যাবে ততক্ষণ যাব না। কেমন আমাকে রাগ দেখিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে বলে? আমি কি এমন চেয়েছি? শুধু তো আমার অধিকারগুলোই চেয়েছি। না, আর ছাড় দেওয়া যাবে না। এবার সব কিছু জোর করে আদায় করে নিতে হবে। আমার অধিকার আমি জোর করে আদায় করে নেব। ওর থেকে ফোনের আশা করা যাবে না। হয়তো খেয়ে নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়ে গেছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। খেয়ে গিয়ে নিয়ে আয়। এখন কলেজে যাব। এখন এখন কলেজে যাবে, এখন কি আর বাসায় আসবে? সন্ধ্যায় যাব, গিয়ে রাতে নিয়ে আসব। আম্মু আর কিছু বলল না। আমি খাওয়া শেষ করে কলেজে এলাম। সারাদিন গেল, একবারও আমার দেখা দেখি হয়নি। বেশ রেগে আছে বুঝতে পারছি। আমার সাথে তেরামি যতই নিচে থাকুক, থুর, ওইদিকে বাসায় না নিয়ে গেলে বাসায় জায়গা হবে না। এটা কোনো কথা হলো? দুপুরে আবারও আম্মুর একই কথা। ভাবিও সাথে বকাঝকা শুরু করেছেন। এতে জ্বালায় আর বাঁচি না। আরে বলছি তো সন্ধ্যায় যাব। এমন করছো কেন? ওটা তোমার বউ। অন্য একটা মেয়ের জন্য তুমি তোমার বউকে ইগনোর করছো? এটা ঠিক নয়। সব কিছু জেনেই বিয়ে করেছিল। আজকে 2 মাস হয়েছে তোমাদের মাঝে কিছু হয়েছে। সব কিছু জেনেই তো বিয়ে করেছে, এমন না যে কিছু জানতো না। তো কতদিন এমনভাবে চলবে? মানুষের ধৈর্যের একটা সীমা থাকে। বললাম তো সন্ধ্যায় যাব। ভাবি আর কিছু বললো না। আমি খাওয়া শেষ করে রুমে এসে দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে বললাম আমি বাসায় আসবো না, একেবারে নওশিনকে নিয়ে আসবো। তারপর বাসা থেকে বেরিয়ে ঘুরে ফিরে সন্ধ্যায় শ্বশুর বাড়ি এলাম।
এসে কলিং বেল দিয়ে একটু অপেক্ষা করতেই দরজা খুলে গেল। দেখি নওশিন কিছু না বলে চলে গেল। আমিও পেছনে পেছনে ওর রুমে এলাম। কি জন্য এসেছো? আপনাকে নিয়ে যেতে এলাম, রাতের মধ্যে বাসায় যেতে হবে। আমি তো বাসায় যাবো না, বাসা থেকে চলে যেতে বলেছিলে, আমি চলে এসেছি। এখন আবার কি জন্য যাব? কেন যাব? আরে রাগ না করে চলেন, এমনভাবে রাগ করলে চলে? তখন রেগে বলেছিলাম, তাই বলে সত্যি সত্যি চলে আসবেন? বলেছি যাব না, মানে আমি যাব না। তুমি বাসায় চলে যাও, খেয়ে দিয়ে বিদায় নাও। আমি কিছু বলতে যাব তার আগেই আমার শাশুড়ি এসে বকাঝকা শুরু করেছে। বকা শুনে বাইরে চলে গেল। আমি বিছানায় বসে হেলান দিয়ে ফোন দেখতে লাগলাম। একটু পরে ট্রেতে করে নাস্তা নিয়ে হাজির। এইসবের আবার কী প্রয়োজন? কিছু না বলে রেখে চলে গেল। একটু পরে পানি নিয়ে আসতেই বললাম, মনোব্রত পালন করছেন নাকি? আমার কথা তো তোমার শুনতে ভালো লাগে না, তারপর আমাকে দেখতেও ভালো লাগে না, তাহলে আমি করলাম না করলাম সেটা জেনে তোমার কি? আমার যা ইচ্ছে তাই করো। আরে ওইসব রাগের মাথায় বলেছি। আপনার এত সুন্দর ভয়েস না শুনে থাকা যায় নাকি বলেন? আপনি কথা বলেন যখন, তখন মনে হয় যেন কোকিল ডাকছে। আপনি কথা বললে তখন মনে হয় মুখ দিয়ে মধু ধরছে। এসব তেল মেরে কাজ করা হবে না। আমি যাব না যখন বলেছি তখন যাব না। যাচ্ছে কে? আমিও এখানে থেকে যাব। আমাকে ছাড়া কি ওই বাসা তোমার জায়গা হবে? কিন্তু তুমি ভাবছো এখানে থাকবো, এখানেও তোমার জায়গা হবে না। খেয়ে দিয়ে বিদায় নাও। এটা কি আপনার বাড়ি? এটা আমার শ্বশুর বাড়ি। এটা আমার বাবার বাড়ি, মনে আছে? আমার বাড়ি। এত কথা কিসের? হ্যাঁ, খেয়ে দিয়ে বিদায় হোক। আমি আর কিছু বললাম না, খেতে লাগলাম। আহ কি স্বাদ, মন প্রাণ জুড়িয়ে গেল। আহা আহা আহা। আমার মুখের ওপর গামছা ছুঁড়ে মেরে চলে গেল। কি মেরে বাবা, গামছা সরিয়ে খেতে থাকে। গলা ছেড়ে একটা গান গাইতে ইচ্ছে করছে না, থাক। তখন আশেপাশের কুত্তাগুলো ঘেউ ঘেউ করে উঠবে, বলবে যে আমাদের জাতির ভাই হয়তো বিপদে পড়েছে, চল সাহায্য করে আসি। আর একটু খেয়ে বাকিগুলো রেখে বিছানায় শুয়ে গেলাম। দেখে হাতে করে লুঙ্গি নিয়ে আসে। এটা দিয়ে কি হবে? আমি পারবো তাই এমন ভাবে বলছে, মনে হচ্ছে জানে না এটা দিয়ে কি হবে। রেগে গেলাম, পরে নিবি। নওশিন লুঙ্গি রেখে চলে গেল। আমি উঠে চেঞ্জ করে নিলাম, শুয়ে ফোন টিপছি। এছাড়া আর কি করব? রাতে কথা বলতে বলতে সবার সাথে খেয়ে আবার রুমে এসে শুয়ে গেলাম। একটু পরে নওশিনও রুমে এলো। কী ভেবে যেন এসেই চলে গেল। একটু পরে এসে দরজা আটকে বিছানার কাছে এলো। এখনও রেগে আছে। মনে করেছে আমি ওনার রাগ ভাঙাবো, কিন্তু আমার রাগ ভাঙাতে বয়ে গেছে। আমার সাথে এইসব চলবে না। কি হয়েছে? এমন ভাবে দেখার কি আছে? আপনি কি কোনো কারণে রেগে আছেন? কেমনটা লাগে? দেখতে পাচ্ছে রেগে আছি, তার উপরে জিজ্ঞেস করে রেগে আছি কিনা। কোনো কারণে রেগে আছি জানার সত্ত্বেও জিজ্ঞেস করে কি জন্য রেগে আছি। আমার কেমন কান্না পাচ্ছে জানো? তুমি কি আবার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? ধুর, কি যে বলেন না আপনি। আমি আপনার টিচার নাকি যে ধুর, কি যে বলেন না আপনি। আমি আপনার টিচার নাকি যে আপনার পরীক্ষা নেব? এগুলো কাজ হচ্ছে আপনার। আপনি ডাকলে আপনাকে ভূতের মতো লাগে। সেটা আমি জানি, নতুন করে ওটা আমাকে বলে দিতে হবে না। আচ্ছা শোনেন, রাগ করে এমনভাবে না দাঁড়িয়ে থেকে শুয়ে যান, না হলে পায়ে ব্যথা করবে। আর সব থেকে বড় কথা, আগামীকাল সকালে বাসায় যেতে হবে। মুখ বন্ধ না করলে না সেলাই করে দিব। তোমার ঘুম পেলে চুপচাপ ঘুমিয়ে যেতে পারো। এত কথা বলো কেন? আচ্ছা আচ্ছা, গুড নাইট। নওশিন চেয়ারে বসে বই খুলে পড়তে লাগলো। আমিও ফোন টিপতে শুরু করি। দেখলাম উঠলো, তারপর আমার কাছে এসে ফোন কেড়ে নিয়ে ওর কাছে রেখে পড়তে লাগলো। এটা কি ছিল? আমার পড়াতে ডিস্টার্ব হচ্ছে, নিজে তো পড়বে না আর আমাকে পড়তেও দিচ্ছ না। উঠে আসতে দেখি ফোন জামার মধ্যে ভরে দিল। কেমনটা লাগে? ওখানে ফোন রাখার জায়গা? ছি ছি ছি, আমার ফোনটা। এমন পারলে ফোন নিয়ে যাও, যদি ফোন নিতে পারো তাহলে আর কিনে নেবো না। এসে বিছানায় চুপ করে শুয়ে ওনার দিকে তাকিয়ে থাকলাম। আমার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। শালা কি আর বলবো না, মানে একবারে চাতা। আরে এমন করছেন কেন? ফোনটা দিয়ে দেন। কয়েকবার বললাম, কিন্তু মনে হচ্ছে আমার কথা ওনার কানেই যাচ্ছে না। আমিও আর কিছু না বলে চুপচাপ বিছানায় অমনভাবে পড়ে থাকলাম। সব কিছুতেই এত রাগ দেখানো কি আছে বুঝলাম না। বললেই তো হতো সাউন্ড কমাও, তাহলে কমিয়ে দিতাম। এসে এমনভাবে ফোন নেওয়ার কি ছিল? কি ব্যাপার, ফোন নেবে না? না, আপনার কাছেই রাখেন। ফোনটা আমার নোংরা হয়ে গেল। ছি ছি ছি। কি বললে তুমি? আমি নোংরা? ফোনকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও রাখবো? মনে মনে বললাম, মাফ কর বোন, আর কোথাও রাখার প্রয়োজন নেই।
যেখানে ফোন আছে ওখানেই থাক। আমার এদিকে ওদিকে ঘুরছো কিসের জন্য? নিয়ে যাও ফোন। উঠে বাইরে গেলাম, আপনার বেলকনিতে গেলাম। উঠে বেলকনিতে আসতে দেখি চেয়ার আছে, তাই ওখানে বসে গেলাম। হেলান দিয়ে বসে আশেপাশে দেখতে লাগলাম। বেশ কিছুক্ষণ পরে, এই যে মশাই, এখানে এমনভাবে না বসে থেকে ঘুমান। আপনি ঘুমান, আমার এখানে বসে থাকতে ভালোই লাগছে, আমি একটু পরে আসছি। কিছু না বলে উঠে হাত ধরে টেনে দাঁড় করিয়ে টানতে লাগলো। উঠে সাথে সাথেই ভিতরে এলো। হাত ছেড়ে দিতেই বিছানায় শুয়ে গেল। আমি দরজা লাগিয়ে বিছানায় এলাম। কতদিন যে এমন চলবে আর ধৈর্য ধরতে পারছি না। কতটা অপেক্ষা করা যায়? আপনি সব কিছু জেনেই বিয়ে করেছেন, জানেন এমন কিছু হবে, তাহলে এইসব চিন্তাভাবনা, মন খারাপ কেন? এত কথা না বলে ঘুমাও। আমার ভাগ্যে এমন ছিল, তাই এমন হয়েছে। বিছানায় শুতে শুতেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে গিয়ে দেখি আমার উপর পা তুলে রেখেছে। যদিও এটা নিত্যদিনের ঘটনা, আসে সরাতে গিয়ে আরও জোরে চেপে ধরেছে। এই যে ছাড়েন, এমনভাবে নাটক করবার কোনো প্রয়োজন নেই। শোনো না, আমার না খুব পাচ্ছে। কথাটা বলে আমার উপরে উঠে গেছে। এই দেখেন, মোটেও ভালো হচ্ছে না। এমনভাবে আমার উপরে উঠেছেন কেন? ছোট বাচ্চা, কিছু না বুঝো? দুধু খাও। না, আমি এখন কিছু খাবো না, আমাকে ছেড়ে দেন। ছোট বাচ্চার উপর এমন বর্বরতা করবেন না। অনেক অপেক্ষা তো করলাম, কিন্তু কিছুই হলো না। তাই এখন আমার অধিকার আমি নিজেই আদায় করে নেব। এত কথা কিসের? কথা কম, কাজ বেশি। ক্ষুধার্ত ভাগ আমার উপর ঝাঁপিয়ে পড়ল। এতদিন ঠিকই ছিল, কিন্তু আজকে এনার হলো কি? বেশ অনেকক্ষণ পর ক্ষুধা অল্প হলেও কমেছে, তবে অল্প খেয়ে উঠে গেলে বিষয়টা কেমন হয়ে যায় না? তাই বাকি খাবারটাও খেয়ে নিই, মনের খিদাটাও রাখতে নেই। হ্যাঁ হ্যাঁ, আমি শেষ। টাটা, বাই বাই পৃথিবী, আবার বাকিটা ইতিহাস। বেশ কিছুক্ষণ পরে, এবার ঠিক আছে, আপাতত এখনের মতো ছেড়ে দিলাম, বাকিটা রাতে দেখা যাবে। হ্যাঁ, আমাকে কি মেরে ফেলার ইচ্ছা আছে? 2 মাসের প্রতিশোধ এত সহজে কি ছেড়ে দেব? আমাকে কোলে নাও, তারপরে ওয়াশরুমে চলো। মামুর বাড়ির আবদার? আমি পারবো না। আপনি যাবেন, একা একা চলে যান। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। আমার হাত সরিয়ে বুকের মধ্যে ঢুকে গেল আর এক পা আমার উপর তুলে দিল। সারা সকাল 7টা বাজে, ঘন্টাখানেক ঘুমানোই যায়, কিন্তু এটা কি হলো? ঘুমাবা বললে না তো ঘুমাও। আজকের পর থেকে আমি জোর করে আমার অধিকার আদায় করে নেব। আমি কিছু বললাম না, ঘুম আসে তাই দিলাম ঘুম। ঘুম থেকে উঠে দেখি নওশীন নেই। ওয়াশরুম থেকে আওয়াজ আসে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:30 বাজছে। কিছুক্ষণ পরে নওশীন বেরিয়ে এলে আমি ওয়াশরুমে এসে গোসল করে নিলাম। তারপর শ্বশুর বাড়ি থেকে কলেজে, কলেজ থেকে বাসায়, দুজনে একসাথে বাসায় এসেছি। দেখতে দেখতে কয়েক মাস চলে গেল। আমার 3rd ইয়ার কমপ্লিট। এখন কিছুদিন ছুটি, তাই বাসায় আছি। সন্ধ্যায় বসে আছি তখন। বুঝছো, আম্মু আজকে তোমার বউয়ের বিয়ে দিয়ে দিচ্ছিল। ঠিক বুঝলাম না। এক আন্টি তোমার বউকে দেখে জিজ্ঞেস করছিল যে এই মেয়ে কে হয়। আম্মু বলল মেয়ে। তখন ওই আন্টি বলে, আপনার মেয়ের কি বিয়ে হয়েছে? আম্মু কেমন জানো তো, বলে যে বিয়ে হয়নি, ছেলে খুঁজছি। আন্টি বলে আমার ছেলের জন্য মেয়ে খুঁজছি। আর বলে আপনার মেয়েকে পছন্দ হয়েছে, আম্মুকে বলে বিয়ে দিবে কিনা। আম্মু তো হ্যাঁ বলে দিয়েছে। বিষয়টা ইন্টারেস্টিং প্লাস সাংঘাতিক। তো ছেলের মাকে কি ডেকে এসেছে? ছেলেটা দেখতে কেমন? ছেলেটাকে দেখেছো? যখন বলেছে তখন বিয়ে দিয়ে দিতে হবে, এমন একটা দামড়ি বাসায় আর কতদিন রাখবে? কি লেভেলের শয়তান! আকাশ পালাও, ঝাঁটা হাতে নিয়ে এদিকেই আসছে। হ্যাঁ, সত্যি দেখি ঝাঁটা নিয়ে আসে। উঠে বাইরে, তোর মার খাওয়ার শখ নেই। এবার একটা বাচ্চা নাও, না হলে আম্মু সত্যি সত্যি তোমার বিয়ের জন্য পাত্রপক্ষকে ডেকে নেবে। নিতে চাচ্ছে না, আমি কি করবো ভাবি? আগের থেকে কিছুটা তো চেঞ্জ হয়েছে। তা কিছুটা হয়েছে, তবে কখনো নিজে থেকে কাছে আসে না, জোর করে আদায় করে নিতে হচ্ছে। এখন পর্যন্ত নিজে থেকে ফোন দেয় না, ফোন দিয়ে জিজ্ঞেস করে না কেমন আছি, খেয়েছি কিনা। যতক্ষণ পর্যন্ত না আমি ফোন দেবো ততক্ষণ না খোঁজ নেই। মন খারাপ করিও না, ঠিক হয়ে যাবে। তবে ধৈর্য ধরে থাকা লাগবে, ভেঙে পড়লে চলবে না। সব কিছু জেনেই তো বিয়ে করছো। এতদিন যখন ধৈর্য ধরে থাকতে পেরেছো, তখন তুমি পারবে, অবশ্যই পারবে। তোমাকে চেষ্টা করতে হবে। তাই করছি কয়েক মাস থেকে। ভাবি অনেক ভেবে নিলেই তো পারেন।
সিমি আরেকটু বড় হয়ে যাক, তারপর কম করে আরও 2 বছর পর। ঘুরে ফিরে রাতে বাসায় এলাম, এসে চেয়ারে বসে ফোন টিপতে বসেছি, তখন নওশিন এসে সামনে দাঁড়িয়েছে। কি হয়েছে, এমনভাবে সামনে দাঁড়িয়েছো কেন? তাই করছি কয়েক মাস থেকে। ভাবি, আরেকটা বেবি নিয়ে নিতে পারেন। তোমাকে দেখতে ইচ্ছে হয়েছে, তাই মন ভরে দেখছি। এতক্ষণ কোথায় ছিলাম? ফোন দিয়েছি, রিসিভ করনি কেন? কখন ফোন দিয়েছো? আমার কাছে কোনো ফোন আসেনি। তাহলে তুমি বলছো আমি মিথ্যে কথা বলছি? আমি কিভাবে বলবো? আমার কাছে কোনো ফোন আসেনি। পারলে তুমি হিস্ট্রি চেক করো। কিন্তু আমি তো তোমাকে ফোন দিয়েছিলাম। কী জন্য ফোন দিয়েছিলা? তখন প্রয়োজন ছিল, এখন বলে কি হবে? আর শুনেই বা কি করবো? চলে গেল বাইরে। শালা, এই হচ্ছে মেয়ে মানুষ। এখন এখানেও নাকি আমার দোষ। ফোন না আসলে আমি কি করব? বিছানায় শুয়ে ফোন টিপতে রাখলাম। একটা কাজের ব্যবস্থা করতে পারলে ভালো হতো। এমনভাবে বাসায় বসে থাকা ভালো দেখায় না, আর ভালো লাগে না। যদিও নওশিন বাসায় কিছু খরচ দেয়, একটা পরিবারে থাকতে গেলে দিতেই হবে। আর সবচেয়ে বড় কথা, আমি বেকার, তাকে তো দেয়াই লাগবে। যদি না টাকা দিত তাহলে একটা ঝামেলা হতো। আমি একা ছিলাম আলাদা বিষয়, কিন্তু এখন আমরা দুজন। যদিও বাসা থেকে কিছু বলেনি, নওশিন নিজে থেকেই টাকাটা দেয়। হয়তো ওর আব্বু অথবা আম্মু বলেছে তাই দেয়, না হলে এমন মাথা মোটা এমন করতো কিনা কে জানি। এতদিন অন্যের টাকা খেলেও এখন আমাকে কিছু করতে হবে। কিন্তু কথা হচ্ছে, আমাকে দিয়ে কি কাজ হবে? শালা, জীবনে তো কোনো কাজই শিখিনি। আপাতত রাজমিস্ত্রি কাজ করি, যতদিন ছুটি আছে ততদিন করতে পারবো এবং কিছু ইনকামও হবে। পরিচিত একজন আছে, ওকেই ফোন দিলাম। তাকে ফোন দিয়ে কথা বললাম এবং আগামীকাল থেকে চলে আসতে বলল। পরের দিন যথারীতি চলে এলাম কাজে। ভাবতে অবস্থা খারাপ, এত ধকল, ইনকাম করা এত কঠিন। দুপুরে কোথায় আছো তুমি? সকালে বাসা থেকে গেছো, এখন আসেনি কেন? একটা কাজে আছে, বিকেলে বাসায় আসবো। তুমি আবার কি কাজ করছো? তোমার কি কাজ থাকতে পারে? সন্ধ্যায় বলবো। খেয়ে নাও। আমি খেয়ে নিয়েছি। ফোন কেটে দিলাম, তারপর কাজে লেগে পড়লাম। বৌমা, কি হয়েছে? আকাশ কোথায় আছে? বলছি কাজে আছে, কিন্তু কি কাজে সেটা বললো না, আমাকে কিছু বলেও না। বলছি সন্ধ্যায় এসে বলবে। ও, তাহলে খেয়ে নাও। অপেক্ষা করে বসে থাকার তো মানেই হয় না, তাই না? সন্ধ্যার আগে বাসায় এলাম। ভাবি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আম্মু, বাসায় কোন জঙ্গলে ঢুকে পড়েছে, তাড়াতাড়ি লাঠি নিয়ে আসেন। আরে তাড়াতাড়ি আসেন না। মজা করো আমার সাথে? রুমে আসতে যাবো, দেখি নওশিন রুম থেকে বেরিয়ে আসে, আমার দিকে হা করে তাকিয়ে আছে। এমন অবস্থা হলো কিভাবে? কারোর সাথে মারামারি করে এসেছো না কামড়া দিয়ে এসেছো? পরেরটা ভাবলাম, বাসায় বসে না থেকে যে কয়দিন ছুটি আছে খেটে ইনকাম করে নিই, হাতে কিছু টাকা থাকবে। পাশ কাটিয়ে রুমে এসে ওয়াশরুমে এলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে আসি, দেখি নওশিন দাঁড়িয়ে আছে। তোমার এতটাই টাকার অভাব পড়েছিল যে তুমি কাজ করতে গিয়েছিলে? আমি পুরুষ মানুষ, আমার বাসায় বসে থাকলে চলবে না। সে ঠিক আছে, কিন্তু আম্মু আর ভাবি ভাববে যে টাকার জন্য তোমাকে কিছু বলেছি তাই তুমি কাজ করতে গেছো। ভাবি হয়তো মনে মনে তাই ভাবছে। যদি জানতাম তাহলে তোমাকে যেতেই দিতাম না। এই জন্য কাউকে কিছু বলিনি। এ নিয়ে কথা বলিও না। আমি পুরুষ মানুষ, আমাকে বসে বসে খাওয়া সাজে না। আজ হোক কাল হোক কাজ করতেই হবে, ইনকাম করতেই হবে। আমার বাবা রাজা না বা কোটিপতি না যে আমার কাজ না করলেও আমার মুখের সামনে খাবার আসবে। নিজের দিকে তাকিয়ে দেখেছো একদিনেই নিজের কি অবস্থা করেছো? দুপুরে ঠিক মতো খেয়েছো? মুখের অবস্থা দেখো তো, মনে হচ্ছে কিছু খাওনি। ওই হালকা পাতলা খেয়েছি, এখন কিছু খাবো না, একেবারে রাতে খাবো। চা চা খাবা? চা নিয়ে আসবো? না, এখন কিছু খাবো না, আমি শুয়ে পড়লাম, একদম ডিস্টার্ব করবে না। আচ্ছা ঠিক আছে, আমি চিন্তায় আছি ভাবি। আর আম্মু কি ভাববে, আর কি বা বলবে, জানি আমাকেই দোষ দেবে। নওশিন বাইরে চলে গেল, আমি শুয়ে থাকলাম। আম্মু কিছু বলার আগেই নওশিন বলতে লাগলো, আম্মু বিশ্বাস করেন, আমি এসব কিছু জানি না। যদি জানতাম তাহলে যেতেই দিতাম না। তুমি কি চাইছো বাসায় বসে বসে খাবে? কাজ করতে হবে না ওকে? কাজ করছে, করতে দাও, বারণ করিও না, না হলে অভ্যাস খারাপ হয়ে যাবে। আমি তো ভাবলাম আমাকে উল্টোপাল্টা শোনাবে। বর যেমন তেমন শাশুড়ি পেয়েছি, ঝাক্কা নাক্কা। লাভ ইউ শাশুড়ি আম্মু। যাও, গিয়ে তোমরা তোমাদের কাজ করো। আজান হয়ে গেছে, গিয়ে নামাজ পড়ি। আজকে দুজনের খবর আছে, ঠিক মতো নামাজ পড়ো না। একে একে তোমাদের মাকে ফোন দিব আর নালিশ করব আর কথা শোনাবো। আম্মু সব ঠিক আছে, কিন্তু আপনার 2 ছেলে যে নামাজ পড়ে না,
তার বেলায় কি হবে? আগে নিজের ছেলেদের সামলাতে পারছেন না, আর আমাদের বলতে আসছে। ওই দুইটার জন্য লাঠি নিয়ে বসবো। ওটা রাতে বসবো, আপাতত নামাজ পড়ে তোমাদের দুজনকে নিয়ে বসবো। আগে আপনার ছেলেদের ঠিক করেন, তারপর আমাদের বলবেন। ঘর ঠিক থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে। আগে দুজনে ঠিক হও, তারপর তোমাদের বর ঠিক হয়ে যাবে। এই হচ্ছে হ্যাপি ফ্যামিলি। দিন এমনভাবে কাটতে শুরু করছে। নওশিনকে মনের ভিতর জায়গা দিতে দিতে 1.5 বছর। যখন আমার ছেলে হলো তারপর থেকে আগের সব কিছু ভুলে তাকে একটু একটু ভালোবাসতে শুরু করি। গল্পটাও এখানে শেষ হলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।